হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু টুডেস ক্লাস। তো আজকে আমরা নিয়ে এসেছি এমসিকিউ প্র্যাকটিসের একটা সেট, যেটাতে আমরা টোটাল 150 কোশ্চেন্স অ্যাটেম্প্ট করব, অ্যানালাইসিস করব। তো তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির জন্য এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পুরো ক্লাস ভালো করে দেখতে থাকো। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, তোমরা ওই প্রশ্নগুলোকে একটা জায়গায় নোট ডাউন করে বা তোমাদের যে খাতাতে তোমরা প্র্যাকটিসের জন্য বানিয়েছো ওইটাতে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, প্রায় আমরা 150খানা প্রশ্ন আলোচনা করব, স্পেশালি ডেডিকেটেড ফ্রম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে নেওয়া সমস্ত প্রশ্ন। আর এই প্রশ্নটা বিএইচইউ অর্থাৎ বারাণসী হিন্দু ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেটা 2010 সালে কন্ডাক্ট হয়েছিল। খুব ভালো প্রশ্ন রয়েছে, খুব ইন্টারেস্টিং ফ্যাকচুয়াল প্রশ্ন রয়েছে, যেগুলো জানা অ্যাজ এ ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট খুবই জরুরি। ঠিক আছে, তাহলে একদম প্রথম প্রশ্ন থেকে দেখা যাক। আর কথা হচ্ছে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো, প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে বলছে, দ্য রেস্টোরেশন রিফার্স টু দ্য রিএস্টাবলিশমেন্ট অফ মোনার্কি ইন ইংল্যান্ড উইথ দ্য রিটার্ন অফ চার্লস দ্য সেকেন্ড। অর্থাৎ চার্লস দ্য সেকেন্ড যখন আহ, ইংল্যান্ডের রাজা হিসেবে দ্বিতীয়বারের জন্য মনোনীত হয়েছিলেন, অর্থাৎ পুনরায় তিনি আবার ফিরে এসেছিলেন, তো ওইটা আমরা রেস্টোরেশন হিসেবে জানি। এবার প্রশ্ন হচ্ছে যে এই রেস্টোরেশনটা কত সালে ঘটেছিল, অর্থাৎ চার্লস দ্য সেকেন্ডের রাজা হিসেবে ইংল্যান্ডে পুনরায় ফিরে আসা, এইটা কত সালে হয়েছিল। তো এটা সঠিক উত্তর হবে কি সেটা তোমরা বলো। অপশন এতে বলেছে 1665, 1798, 1789 অর 1660। যা সঠিক উত্তর হবে 1660। যে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি দেখা যায় তাহলে আমরা দেখব যে 1649 থেকে 1660 টিল 11 ইয়ার্স, এই 11 বছর ইংল্যান্ডের কোনো রাজা ছিল না। তার বদলে ইংল্যান্ডে রুল করেছিল অলিভার ক্রমওয়েল নামের একজন পার্লামেন্টের নেতা। তো এই 11 বছর ড্রামা ব্যান ছিল, এবং 1660 অর্থাৎ 1660-তে চার্লস দ্য সেকেন্ড যখন পুনরায় আবার ইংল্যান্ডে ফিরে এলেন, তখন আবার নতুন করে যে মোনার্কি সিস্টেম নতুন করে আবার ইংল্যান্ডে দেখা গেছিল। তাহলে এই চার্লস দ্য সেকেন্ড ওর ফিরে এসেছিলেন তিনি 1660 সালে। তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। গোয়িং টু কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইন অ্যারিস্টটলস থিওরি রেফার্স টু এরর অফ জাজমেন্ট। অর্থাৎ অ্যারিস্টটল তার ট্র্যাজেডির যে থিওরি তিনি দিয়েছেন, ওখানে এরর অফ জাজমেন্ট বলতে কাকে বুঝিয়েছেন। ক্যাথারসিস, সরি, অপশন এ হ্যামার্শিয়া, অপশন বি ক্যাথারসিস, অপশন 3 হুব্রিস অর মাইমেসিস। তো অ্যারিস্টটল তিনি এই এরর অফ জাজমেন্ট বলতে হ্যামার্শিয়াকে বুঝিয়েছেন। ওকে, আচ্ছা, হুব্রিস জিনিসটা কি? হুব্রিস হচ্ছে গিয়ে এক্সট্রিম প্রাইড। ওকে, এক্সট্রিম প্রাইড অর্থাৎ অধিক পরিমাণ গর্ব, অর্থাৎ প্রচুর পরিমাণ গর্ব যখন কোনো একটা ক্যারেক্টারের মধ্যে বেড়ে যায়, তখন তার মধ্যে একটা ডাউনফল লক্ষ্য করা যায়। ওই যেরকম একটা কথাই রয়েছে না, যে অতি দর্পে হতা লঙ্কা, তাই না? তো এইরকম ব্যাপারটা আর কি, গর্ব বেড়ে যাওয়া, তো ওইটাকেই আমরা ইংলিশে বলি হুব্রিস। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার ইজ বেস্ট রিমেম্বার্ড ফর হিজ সি ট্র্যাজেডিজ। অর্থাৎ কোন অথার সি ট্র্যাজেডির জন্য বিখ্যাত ছিলেন। আমরা ইন জেনারেল ট্র্যাজেডি মানে ট্র্যাজিক হিরো সম্বন্ধে জেনেছি। ট্র্যাজিক হিরো যার কিছু ট্র্যাজিক ফ্ল থাকবে, কিছু ইনডিসিশনের জন্য তাকে তার লাইফে একটা ট্র্যাজেডি ঘটবে। তো আমরা যত ট্র্যাজেডি পড়েছি ওখানে সবসময় দেখেছি হয় ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, বা ওথেলো, কিং লেয়ার, এদের ট্র্যাজেডি ঘটছে বড় বড় প্রোটাগনিস্ট হিসেবে ওখানে। আহ, এখানে সাধারণত পুরুষেরা রয়েছে। বাট সি ট্র্যাজেডিটা হচ্ছে এমন এক ধরনের ট্র্যাজেডি যেখানে মহিলাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ এই ট্র্যাজেডিটা ঘটছে কোনো একজন মহিলার ক্ষেত্রে। এই রকম লেখালেখি কার লেখায় দেখা গেছে? ম্যাসিঞ্জার, নিকোলাস রো, ওয়েবস্টার অর জনসন।
এর সঠিক উত্তর হয়ে যাবে নিকোলাস রো। নিকোলাস রো এই সি ট্র্যাজেডি নিয়ে লেখালেখি করেছেন। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। হু লেটস ম্যাকডাফ অ্যান্ড লেনক্স ইনটু ম্যাকবেথস ক্যাসেল ইন অ্যাক্ট 2 সিন 3? অর্থাৎ ম্যাকডাফ এবং লেনক্স এই দুজনকে ম্যাকবেথের ক্যাসেল কে এন্টার করতে সাহায্য করেছিল ইন অ্যাক্ট 2 সিন 3? অর্থাৎ অ্যাক্ট 2 সিন 3 তে যে পোটার সিন রয়েছে, পটার সিন সাধারণত আমরা ওই সিনটাকে বলে থাকি। তো কে সাহায্য করেছিল ম্যাকডাফ এবং লেনক্সকে ম্যাকবেথের ক্যাসেলে ঢুকতে? ডোনাল্ড বেন, ব্যাংকো, পটার আর ম্যালকম। অ্যাজ ইউজুয়াল এটা তোমরা যারা ম্যাকবেথ পড়েছো তারা নিশ্চয়ই জানো যে পটার হেল্প করেছিল। ওকে, আচ্ছা, গোয়িং টু কোশ্চেন নাম্বার 5। হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট এমপ্লয় দ্য এপিস্টোলারি ফর্ম অফ দ্য নভেল? তাহলে এই এপিস্টোলারি ফর্ম জিনিসটা কি? আমরা এপিস্টোলারি বলতে কি বুঝি? এপিস্টোলারি কথার অর্থ হচ্ছে গিয়ে এপিস্টেল থেকে এই এপিস্টোলারি জিনিসটা এসেছে। এপিস্টেল কথার অর্থ হচ্ছে গিয়ে লেটার। ওকে, লেটার বা চিঠি। তো এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে এই নিচের দেওয়া 4টি অপশনের মধ্যে কোন অথার তিনি তার লেখাতে এপিস্টোলারি ফর্ম ইউজ করেননি? আচ্ছা, তো এই নভেলগুলো সাধারণত কি হয়, এই নভেলে আমরা দেখতে পাই যে সাধারণত পুরো নভেলটাই চিঠির এতে লেখা। হয়তো কোনো অথার বা কোনো ক্যারেক্টার সে উম, অন্য কোনো তার অন্য কোনো ক্যারেক্টারকে চিঠি আদান প্রদান করছে এবং সেই চিঠিতেই পুরো নভেলটা ওই চিঠিগুলো একসাথে একত্রিত হয়ে একটা নভেল তৈরি হয়েছে। এপিস্টোলারি ফর্ম, এপিস্টেল থেকে এই ওয়ার্ডটা এসেছে। ওকে, এপিস্টেল মানে লেটার, আশা করি মনে মনে থাকবে। স্যামুয়েল রিচার্ডসন, টেভিয়াস স্মলেট, চার্লস ডিকেন্স, হ্যানি বার্নি। আচ্ছা, এনাদের মধ্যে কিন্তু সকলেই, স্যামুয়েল রিচার্ডসন, স্মলেট এবং ফ্যানি বার্নি, এনাদের লেখাতে আমরা এপিস্টোলারি ফর্মের ব্যবহার দেখতে পাই। বাট চার্লস ডিকেন্সের লেখাতে তিনি কখনোই এপিস্টোলারি ফর্ম ইউজ করেননি, তাই অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 6। হু সাকসিডেড দ্য হু সাকসিডেড ড্রাইডেন অ্যাজ পোয়েট লরেট ইন 1689? অর্থাৎ 1689তে পোয়েট লরেট হিসেবে ড্রাইডেনের পরবর্তী কে নিযুক্ত হয়েছিলেন? হু সাকসিডেড ড্রাইডেন অ্যাজ পোয়েট লরেট ইন 1689? টমাস স্যাডওয়েল, নোহাম টাটে, নিকোলাস রো, ইউসডেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে টমাস স্যাডওয়েল। ওকে, আচ্ছা, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। টি.এস. এলিয়ট কল্ড হিজ 5 ক্রিসমাস পোয়েমস? তো টি.এস. এলিয়ট তিনি তার 5টা যে ক্রিসমাস পোয়েম রয়েছে ওইগুলোকে তিনি কি নামে পরিচিতি দিয়েছিলেন? রিলিজিয়াস পোয়েম, সিরিয়াস পোয়েম, সেকুলার পোয়েম অর এরিয়াল পোয়েম? এটা সঠিক উত্তর হবে এরিয়াল পোয়েম। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। আইডেন্টিফাই দ্য ট্র্যাজেডি হুইচ ইজ ডেসক্রাইবড বাই ডক্টর জনসন অ্যাজ ট্রেলার রাদার এ পোয়েম ইন ডায়ালগ দেন এ ড্রামা? তো একটা ড্রামার সম্পর্কে ডেসক্রাইব করতে গিয়ে ডক্টর জনসন এই সমস্ত কথাগুলি বলেছেন। তো এটা কোন ড্রামার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো, লক্ষ্য করব। তো কি বলেছেন এটা? রাদার আ পোয়েম ইন ডায়ালগ দেন আ ড্রামা। তো এই যে ড্রামাটাকে আমরা ড্রামা না বলে আমরা পোয়েম ইন ডায়ালগ, অর্থাৎ ডায়লগে লেখা একটা কবিতা। হ্যাঁ, ডায়লগ মানে কনভারসেশনে লেখা একটা কবিতা, এই হিসেবে ডক্টর জনসন বলেছেন। তো এটা কোন লেখাকে তিনি বলেছেন, কোন ওয়ার্কসকে তিনি বলেছেন? ম্যাকবেথ, ক্যাটো, অল লস্ট বাই লাস্ট আর হ্যামলেট? এটা সঠিক উত্তর হবে ক্যাটো। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9। ইন হাউ মেনি স্ট্যান্জাই মুভমেন্টস ইন সেলিজ ওয়েস্ট উইন্ড কম্পোস্ট? সঠিক উত্তর হবে অপশন 3, 5। অর্থাৎ 5 স্ট্যান্জাইক মুভমেন্টসে ওড টু ওয়েস্ট উইন্ড লেখা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ এপিক অফ দ্য মাইন্ড? অর্থাৎ এই 4টে ওয়ার্কসের মধ্যে কোনটা এপিক অফ দ্য মাইন্ড হিসেবে পরিচিত? ডন জুয়ান, দ্য রিং অ্যান্ড দ্য বুক, দ্য প্রেলিউড, প্যারাডাইস লস্ট? তো এর সঠিক উত্তর হবে
দ্য প্রেলিউড। এবার এই প্রেলিউডের যদি আমরা সাবটাইটেল লক্ষ্য করি তাহলে দেখব যে দ্য গ্রোথ অফ আ পোয়েটস মাইন্ড, দ্য গ্রোথ অফ আ পোয়েটস মাইন্ড, যার সাবটাইটেল, অর্থাৎ প্রেলিউড হয়ে যাবে সঠিক উত্তর। গোয়িং টু কোশ্চেন নাম্বার 11. In Dryden's essay of dramatic poesy, Neander refers to, অর্থাৎ ড্রাইডেনের এসে অফ ড্রামাটিক পোয়েজিতে নিয়েন্ডার কাকে ডেডিকেট করা হয়েছে, নিয়েন্ডার বলতে কাকে বোঝানো হয়েছে। তাহলে এসে অফ ড্রামাটিক পোয়েজিতে আমরা দেখতে পাবো যে ওখানে প্রায় 4জন মতন ক্যারেক্টার রয়েছে, 4জন ক্যারেক্টার, যারা একটা নৌকার উপরে বসে তৎকালীন যে কন্টেম্পোরারি ড্রামার অবস্থা কিরকম ওইটা নিয়ে তারা আলোচনা করছিল। তো এই যে 4জন লোক রয়েছিল তারা প্রত্যেকে এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেছিল। তোমরা যদি তাহলে দেখে রাখো তাহলে বুঝতে পারবে লিসিডাস বলে একটা ক্যারেক্টার ছিল, নিয়েন্ডার বলে একটা ক্যারেক্টার ছিল। তো এবার প্রশ্ন হচ্ছে এই যে নিয়েন্ডার বলে যে ক্যারেক্টার, ওই নিয়েন্ডারটা প্রকৃতপক্ষে কে? তাহলে অপশনগুলো কি কি আছে দেখি। চার্লস স্যাকভিল, স্যার চার্লস সিডলে, স্যার রবার্ট হাওয়ার্ড অর জন ড্রাইডেন হিমসেলফ। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে অপশন 4, জন ড্রাইডেন হিমসেলফ। অর্থাৎ জন ড্রাইডেন তিনি নিজেই তো ড্রামাটিক পোয়েজিটা লিখেছিলেন, আর নিয়েন্ডার বলতে নিয়েন্ডার ক্যারেক্টারটা তিনি তার নিজের জন্যই তৈরি করেছিলেন। অর্থাৎ অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, জন ড্রাইডেন নিজে। যাচ্ছি কোশ্চেন নম্বর 12. হু কয়েন দ্য ফেজ নেগেটিভ ক্যাপাবিলিটি, অর্থাৎ নেগেটিভ ক্যাপাবিলিটি বলে যে ফেজটা রয়েছে এইটা কে ইনভেন্ট করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট অফ দ্য এন্ট্রান্স টেস্টে এই প্রশ্ন আসে, তো জেনে রাখা খুবই জরুরি। অপশন এ কিটস, অপশন 2 ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ আর টি.এস. এলিয়ট। আচ্ছা, এর সঠিক উত্তর হবে কিটস। কিটস এই নেগেটিভ ক্যাপাবিলিটি টার্মসটা তিনি প্রথম ইনভেন্ট করেছিলেন। ওকে, যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভয়েসড কনসোনেন্ট ফোনিম ইন ইংলিশ? তো এদের মধ্যে কোনটা ভয়েসড কনসোনেন্ট ফোনিম ইন ইংলিশের, অর্থাৎ ইংরেজির কনসোনেন্ট অর্থাৎ ভয়েসড কনসোনেন্ট ফোনিম এর উদাহরণ? অপশন এ কে, ডি, পি আর এইচ। এটা সঠিক উত্তর হবে ডি। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নম্বর 14. হাউ মেনি সিলেবল ডাজ দ্য ওয়ার্ড এটিকুয়েট কন্টেইন? তো এই অ্যাটিকুয়েট ওয়ার্ডটা কটা সিলেবল নিয়ে গঠিত? তাহলে আমরা সকলেই জানি সিলেবল কথার মানে কি, আমরা খুব ছোটকালেই যখন আমরা গ্রামার পড়েছি ওই সময় সিলেবল ডিভিশন নিশ্চয়ই শিখেছি। সিলেবল ব্যাপারটা হচ্ছে আমরা এক নিঃশ্বাসে বা একটা নিঃশ্বাসে আমরা যতটুকু একটা ওয়ার্ডে যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি তাকেই আমরা সাধারণত সিলেবল বলে থাকি। তাহলে এটিকুয়েট, এইটা যদি আমরা এটিকুয়েটকে ভাঙি তাহলে আমরা কটা সিলেবলে ভাগ করতে পারবো? না, এটিকুয়েট এটা হবে এরকম, এট ই কুয়েট, অর্থাৎ 3টে সিলেবল। অপশন 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য লিটারেরি ক্রিটিক হু মেড দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং এই স্টেটমেন্টটা কোন ক্রিটিক্সের বলা ওইটা আমাদেরকে দেখতে হবে। দ্য মাইন্ড অফ দ্য পোয়েট ইজ দ্য শেয়ার্ড অফ প্লাটিনাম, অর্থাৎ একজন কবির যে মন ওটা একটা প্লাটিনামের সাথে তুলনা করেছেন। কবির একটা মন প্লাটিনামের মতো। তাহলে এই প্লাটিনামের বা এই রাসায়নিক বিক্রিয়ার সাথে তুলনা করেছেন কোন অথার কবির মনকে? অপশন এ আর্নল্ড, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ অর টি.এস. এলিয়ট। আচ্ছা, টি.এস. এলিয়ট তার ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলে যে এসেটা রয়েছে ওইখানে তিনি কিন্তু এইরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন, তাই অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 16. হুইচ অফ দ্য ফলোয়িং এসে ইজ নট ইনক্লুডেড ইন দ্য স্যাক্রেড উড বাই টি.এস. এলিয়ট? অর্থাৎ স্যাক্রেড উডে টি.এস. এলিয়টের কোন এসেটা ইনক্লুডেড ছিল না? আচ্ছা, নিচের এই যে 4টে অপশন রয়েছে এগুলো কিন্তু সবই টি.এস. এলিয়টের লেখা খুব ইম্পর্ট্যান্ট এসেস। তো আমাদেরকে বলতে হবে এদের মধ্যে কোনটা যে স্যাক্রেড উডে ইনক্লুড ছিল না। ওকে, আচ্ছা, দ্য ফাংশন অফ ক্রিটিসিজম, দ্য পারফেক্ট ক্রিটিক, অপশন 3 ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট অর হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে দ্য ফাংশন অফ ক্রিটিসিজম। এই এসেটা দ্য স্যাক্রেড উড পত্রিকায় অ্যাড হয়নি।
বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। ম্যাথু আর্নল্ডস এসে ইন ক্রিটিসিজম ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার, অর্থাৎ ম্যাথু আর্নল্ডের এসে ইন ক্রিটিসিজম যেটা কত সালে পাবলিশ হয়েছিল। আচ্ছা, এগুলো তো ফ্যাকচুয়াল প্রশ্ন। এগুলো তোমাদের অ্যাটেম্প্ট করা অনেক সময় খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। ইভেন আমাদেরও এইসব পরীক্ষায় অনেক সময় আমাদের এগুলো অ্যাটেম্প্ট করা খুবই কঠিন হয়ে পড়ে, কারণ সব সময় তো সব ওয়ার্কসের ডেট মনে থাকে না। তো এগুলো কিছু গেস ওয়ার্ক করতে হয়, সেই গেস ওয়ার্ক থেকে উম, লেগে গেলে সব ভালোই হয়, আর না হলে তো কিছু করার নেই। তো এটা সঠিক উত্তর হবে 1888। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, এই প্রশ্নটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিন্তু ফলো হয়েছিল। তো এটা কিন্তু ওয়ান অফ দ্য এন্ট্রান্স ফেভারিট টপিক অ্যাজ ইউজুয়াল। ইএফটি টপিক এটা, এন্ট্রান্সের ফেভারিট টপিক এটা। মিল্টনস লিসিডাস ইজ রিটেন অন দ্য ডেথ অফ। তো মিল্টনের যে লিসিডাস, এইটা কার মৃত্যুতে লেখা? অ্যাডওয়ার্ড কিং, কিং অ্যাডওয়ার্ড, চসার অর সিডনি? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ওয়ান, অ্যাডওয়ার্ড কিং। অর্থাৎ অ্যাডওয়ার্ড কিং বলে তার একজন কলেজের বন্ধু ছিল, যার মৃত্যুতে তিনি মিল্টন লিসিডাস লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 19। স্পেন্সার্স দ্য ফেয়ারি কুইন হ্যাজ। তো স্পেন্সারের যে ফেয়ারি কুইন রয়েছে, ওইটা কতগুলো বইতে লেখা? 5 বুকস, 6 বুকস, 7 বুকস, 8 বুকস? অপশন টু, 6 বুকস, অর্থাৎ 6টি বইতে বিভক্ত রয়েছে। আচ্ছা, 6টা বই মানে আলাদা করে কিন্তু 6টা বই নয়। এটা বুকস বলতে ফেয়ারি কুইন উম, একটাই ওয়ার্কস যার ভেতরে বিভিন্ন পার্ট রয়েছে। তো এই পার্টগুলোকে 6টা পার্টকেই এখানে বলা হচ্ছে বুকস। আচ্ছা, হু সেড, কে বলেছেন কিটস ওয়াজ গ্রিক? তো কে বলেছেন যে কিটস কিন্তু একজন গ্রিক ছিলেন? ওকে। আচ্ছা, এটা এরকম বিভিন্ন মন্তব্য বিভিন্ন অথারেরা একে অপরের সম্পর্কে করে থাকেন। তো আমাদের এখানে বলতে হবে কিটসের সম্পর্কে এই মন্তব্য কে করেছেন? পিবি শেলি, আলফ্রেড লর্ড টেনিসন, ওয়ার্ডসওয়ার্থ অর ব্রাউনিং? এটা সঠিক উত্তর হবে পিবি শেলি। আচ্ছা, আইডেন্টিফাই দ্য মেটারিক্যাল ফুড দ্যাট হ্যাজ টু স্ট্রেসড সিলেবল ফলোড বাই অ্যান আনস্ট্রেসড ওয়ান। অর্থাৎ দুটো স্ট্রেসড সিলেবেল আছে, যেটা ফলো করছে একটা আনস্ট্রেসড সিলেবেলকে। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে ট্যাকটাইল। অপশন ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার। Question number 22. Identify the work which did not use Spencerian stanza. তো বলতে হবে যে এদের মধ্যে কোনটা স্পেন্সেরিয়ান স্ট্যান্জা নয়। অর্থাৎ আমরা শেক্সপিয়ারিয়ান স্ট্যান্জা জানি, বা শেক্সপিয়ারিয়ান সনেটের নাম শুনেছি, পেট্রার্কান সনেটের নাম শুনেছি। তো এরকম এডমন্ড স্পেন্সার তিনি তার নিজের ইনভেন্ট করা এক ধরনের রাইমিং প্যাটার্ন তিনি ইনভেন্ট করেছিলেন, যেটাকে তিনি নাম দিয়েছিলেন স্পেন্সেরিয়ান স্ট্যান্জা। তো এই স্পেন্সেরিয়ান স্ট্যান্জা, তো সেই সময় বিভিন্ন লেখালেখি হতো। তোমাদেরকে বলতে হবে এটার মধ্যে কোনটা এই স্পেন্সেরিয়ান স্ট্যান্জাতে লেখা নয়। চাইল্ড হেরাল্ড পিলগ্রিমেজ, অ্যাডোনাইস, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনাস, অর দ্য রেপ অফ দ্য লক? আচ্ছা, এখানে দ্য রেপ অফ দ্য লক এটা হচ্ছে পোপের লেখা, আর পোপ স্পেন্সারিয়ান স্ট্যান্জাতে কিন্তু কোনো ওয়ার্কস কোনোদিনই লেখেননি। এই অপশন ফোর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি অ্যাডোনিস, চাইল্ড হেরাল্ড পিলগ্রিমেজ বাইরনের লেখা, ইভ অফ সেন্ট অ্যাগনাস জন কিটসের লেখা, এগুলো কিন্তু সবই স্পেন্সেরিয়ান স্ট্যান্ডাতে লেখা। কোশ্চেন নাম্বার 23। ইন ড্রাইডেন্স অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেল, চার্লস দ্য সেকেন্ড ইজ রিপ্রেজেন্টেড আন্ডার বিবলিক্যাল নেম অ্যাজ। অর্থাৎ ড্রাইডেনের অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেলে আমরা চার্লস দ্য সেকেন্ডকে কোন নামে দেখতে পেয়েছি? এবার অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেল যদি তোমরা পড়ো ওখানে, তাহলে দেখবে একটা যদি শর্ট স্টোরি যদি তোমরা এটা সম্পর্কে জানো, তাহলে ড্রাইডেন কি করেছিলেন সেই সময় যে কন্টেম্পোরারি যে ঘটনাগুলো ওই সময় ঘটেছিল, যে রেস্টোরেশন এজ, বা কিভাবে চার্লস দ্য সেকেন্ডের রেস্টোরেশন হচ্ছে, কিভাবে ক্রমওয়েল কিং হচ্ছেন, তো এইগুলো নিয়ে তিনি তার এই অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেলে লেখালেখি করেছেন। আমরা কিন্তু আগেই বলেছি এটা একটা রিলিজিয়াস অ্যালিগরির উদাহরণ। তো এখানে যে ক্যারেক্টারগুলো থাকে ওরা কিন্তু প্রকৃতপক্ষে অন্য একটা প্রকৃত সত্যিকারের চরিত্রকে বোঝায়। তো চার্লস দ্য সেকেন্ড, চার্লস দ্য সেকেন্ড যে রাজা ছিলেন, এখানে তিনি কোন ক্যারেক্টারের রিপ্রেজেন্টেটিভ? বোঝা গেছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড। অপশন টু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে,
তো আমরা যদি অ্যাবসোলিউট অ্যান্ড অ্যাকিটোফেলটা লক্ষ্য করি তাহলে দেখব ডেভিড বলে একটা ক্যারেক্টার রয়েছে। কিন্তু এই ডেভিডকে শুধু ডেভিড হিসেবে পড়লে হবে না, তাহলে ও কিন্তু প্রকৃতপক্ষে চার্লস দ্য সেকেন্ডের রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ চার্লস দ্য সেকেন্ডের উল্লেখ ওই টেক্সটে কোথাও নেই, কিন্তু ডেভিডকে পড়লে তোমাকে বুঝতে হবে যে ওটা ওই ক্যারেক্টারটা চার্লস দ্য সেকেন্ডকেই বোঝাচ্ছে। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 24। হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট অ্যাটাকড বাই জেরেমি কোলেয়ার? অর্থাৎ এদের মধ্যে কোন কোন অথারেরা জেরেমি কোলেয়ারের দ্বারা অ্যাটাকড হননি? আচ্ছা, অ্যাটাক মানে কি মেরে ফেলা? না, মোটেও নয়। এটা হচ্ছে গিয়ে লিটারেরি অ্যাটাক। মানে কনগ্রিভ, ড্রাইডেন, স্টিল, ভ্যানব্রো এরা ছিলেন কমেডি অফ ম্যানার্সের রাইটার। অর্থাৎ এরা কিন্তু রেস্টোরেশন এজে কমেডি লিখেছিলেন। তো তাদের কমেডিতে বিভিন্ন ধরনের সেক্সুয়ালিটি, ভালগারিটি, এই সমস্ত বিভিন্ন জিনিস ফুটে উঠেছিল, যেটা আহ, জেরেমি কোলেয়ার তিনি তার একটা ওয়ার্কস ছিল, যে দ্য প্রোফেননেস অফ দ্য ইংলিশ স্টেজ। ওই ওয়ার্কসে তিনি লিখেছেন যে এই যে কনগ্রেভ বা ড্রাইডেন বা স্টিলি বা ভ্যানব্রো, এদের মধ্যে এনাদের লেখাতে নাকি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সমাজের পক্ষে ঠিক নয়। তো এই কমেডি অফ ম্যানার্সের ঘটনাকে ক্রিটিসাইজ করে জেরেমি কোলেয়ার একটা প্যাম্পলেট লিখেছিলেন। তো ওইখানে কয়েকজন অথারকে তিনি টার্গেট করেছিলেন, কিন্তু একজন অথারকে তিনি টার্গেট করেননি। তাকেই আমাদের এখানে খুঁজে বের করতে হবে কে। কনগ্রিফ, ড্রাইডেন, স্টিল অ্যান্ড ভ্যানব্রো। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, এটা একটা গেস ওয়ার্ক করা যেতে পারে। কিরকম? না, কনগ্রিভ, ড্রাইডেন, ভ্যানব্রো এরা কিন্তু ওই সময়কার কন্টেম্পোরারি রাইটার। কিন্তু স্টিল অর্থাৎ রিচার্ড স্টিল ইনি কিন্তু অনেক পরে আসছেন, এজ অফ সেন্সিবিলিটির দিকে। যখন জনসন আছেন, ডক্টর স্যামুয়েল জনসন যখন আসেন, ওটা কিন্তু অনেক পরে। তো এই অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, কারণ উনি তো অনেক পরে এসেছেন, তাই না? জেরেমি কোলেয়ারের পরে স্টিলই এসেছেন, তো তাকে তো আগে তো তিনি অ্যাটাক করতেই পারবেন না, না? তাই অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25। হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ ক্যাভেলিয়ার পোয়েট? আচ্ছা, এটা এই যে মুভমেন্টস তোমাদেরকে বলেছি, বিভিন্ন মুভমেন্টস ইংলিশে আসে, যেমন সারিয়ালিজম, ক্যাভেলিয়ার পোয়েট, মেটাফিজিক্যাল পোয়েট বা ডেডাইজম। এছাড়া আরও বিভিন্ন ধরনের মুভমেন্টস ইংলিশ লিটারেচারে রয়েছে, যেমন প্রি র্যাফায়েলাইট ব্রাদারহুড মুভমেন্ট। তো এই সব মুভমেন্টের সাথে যুক্ত অথারেরা বা মেম্বার্সেরা খুবই ইম্পর্ট্যান্ট, ওদেরকে তোমাদের কিন্তু পড়তে হবে। এখানে প্রশ্ন করেছে যে এদের মধ্যে কে ক্যাভেলিয়ার পোয়েট নন? সাকলিং, লাভলেস, জনসন আর ক্যারি? আচ্ছা, এই যে জনসন ইনি হচ্ছেন ডক্টর স্যামুয়েল জনসন, অর্থাৎ স্যামুয়েল জনসন কিন্তু ক্যাভেলিয়ার পোয়েট ছিলেন না। ওকে। আচ্ছা, এই ক্যাভেলিয়ার পোয়েট জিনিসটা কি? ঠিক একই রকম ভাবে তোমরা যারা জানো যে সোশ্যাল হিস্ট্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যে বিগত কিছুগুলো প্রশ্ন দেখছি, ওগুলো কিন্তু একদম সোশ্যাল হিস্ট্রি থেকেই প্রশ্নগুলো দিয়েছে। আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনে রাখা খুবই দরকার। ক্যাভেলিয়ার পোয়েটটার সম্বন্ধে আমি একটু বলে রাখি। ইংল্যান্ডে যখন ওই তখনও ধরো অলিভার ক্রমওয়েল কিন্তু রাজা হননি, তার আগে, অর্থাৎ 1649-এর আগে, তখন ইংল্যান্ডে ছিলেন চার্লস দ্য ফার্স্ট। ওকে, চার্লস দ্য ফার্স্ট। এই চার্লস দ্য ফার্স্ট যখন রাজা ছিলেন, তখন কয়েকজন পোয়েট ছিলেন যারা সাধারণত চার্লস দ্য ফার্স্টকেই সাপোর্ট করতেন। অর্থাৎ তোমরা লক্ষ্য করে রাখবে যে বিভিন্ন বিভিন্ন পোয়েট, বিভিন্ন ড্রামাটিস্ট, ওরা কিন্তু ওই সময়ে যে সমস্ত রাজারা থাকতো ওদের সাথে তাদের ভালো ফিল্ড ছিল, অর্থাৎ ভালো যোগাযোগ ছিল। তার কারণ কি? না, রাজার সাথে ভালো ফিল্ড থাকলে পরবর্তীকালে বিভিন্ন বেনিফিট পাওয়া যায়, তাই না? অ্যাজ এ পোয়েট বেনিফিট পাওয়া যায়। কিন্তু কেউ যদি, কোনো পোয়েট যদি রাজার বিরুদ্ধে লেখালেখি করে, তাহলে তো তার একটা রাজার বিরোধী মতবাদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, রাজার ক্রোশে পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য রাজার সপক্ষে কিছু লেখক লেখালেখি করতেন। তো সেই সময় চার্লস দ্য ফার্স্টের যারা সাপোর্টার ছিলেন তাদেরকে বলা হয় ক্যাভেলিয়ার পোয়েট। বোঝা গেছে? তাহলে ক্যাভেলিয়ার পোয়েট বলতে বোঝাচ্ছে চার্লস দ্য ফার্স্ট যে রাজা ছিলেন, তাকে যে সমস্ত কবিরা, যে পোয়েটেরা সাপোর্ট করতেন, তাকে আমরা ক্যাভেলিয়ার পোয়েট বলি। ওকে। তাহলে জন সাকলিং, রিচার্ড লাভলেস আর টমাস কেরি, এরা কিন্তু প্রত্যেকেই ক্যাভেলিয়ার পোয়েট, বাট স্যামুয়েল জনসন ক্যাভেলিয়ার পোয়েট নন। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 26।
হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ সি স্টুপস টু কঙ্কর? আচ্ছা, সাবটাইটেল তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সাবটাইটেল প্রত্যেকটা অনেক ওয়ার্কসের সাবটাইটেল রয়েছে। তো এই সাবটাইটেল রিলেটেড ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা তাও দেখে নিতে পারো। পেন নেম আপলোডেড করা রয়েছে। বুকার প্রাইজ অলরেডি আপলোডেড। এছাড়া সাহিত্য একাডেমি তাও আপলোড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো এন্ট্রান্সের আগে। খুব ভালো করে প্রিপারেশন নাও। আচ্ছা, তো সি স্টুপস টু কনকর এটা অলিভার গোল্ডস্মিথের লেখা। অলিভার গোল্ডস্মিথের লেখা সি স্টুপস টু কনকর। তো এটার সাবটাইটেলটা বলতে হবে, দ্য মিস্টেকেন আইডেন্টিটি, দ্য মিস্টেক্স অফ আ নাইট, দ্য মিস্টেক অফ আ ডে, হি হু কমিটস আ মিস্টেক। আচ্ছা, এই সাবটাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখা দরকার। এর অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, দ্য মিস্টেক্স অফ আ নাইট। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা রেগুলারলি ক্লাসগুলো করছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই বিশেষ করে আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য ফ্রি এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, বা আমরা তোমাদের জন্যই, তোমাদের কথা ভেবেই ফ্রিলি এই ভিডিওগুলো বানিয়েছি, যাতে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপার ফ্রিলি অ্যাক্সেস করতে পারো। আর তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো। আর এই সমস্ত ইউনিভার্সিটির প্রশ্নগুলোকে বিভিন্ন ইউনিভার্সিটির পেজ থেকে বের করে এগুলোর প্রশ্ন সঠিকভাবে রেডি করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। এর জন্য বেশ এফোর্ট দিতে হয়। তো তোমাদের একটা লাইক আমাদের খুব উদ্বুদ্ধ করবে এই সমস্ত ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসতে। তোমরা কমেন্ট করো যদি ক্লাস ভালো লেগে থাকে। আর ঠিক আছে, তাহলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ভার্ব প্যাটার্নস অ্যাজ গিভেন বাই হর্নবি ইন হিজ বুক গাইড টু প্যাটার্ন অ্যান্ড ইউসেজ ইন ইংলিশ? আচ্ছা, এটার সঠিক উত্তর হবে অপশন এ, প্যাটার্নস 1 to 5 আর ভার্বস ইউজ ইন্ট্রানজিটিভলি। আচ্ছা, যাচ্ছে কোশ্চেন নাম্বার 28। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লাস্ট অফ অ্যান্থনি ট্রলপস পালসিয়ার নভেল? তো এই যে অ্যান্থনি ট্রলপ বলে একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট ছিলেন, খুব ফেমাস, চার্লস ডিকেন্সের মতো। তিনি তার যে নভেলগুলোকে তিনি নাম দিয়েছিলেন পালসিয়ার নভেল বা প্যালেসিয়ার নভেল। তো এই চারটে ওয়ার্ডসের মধ্যে কোনটা প্যালেসিয়ার নভেল নয়? ক্যান ইউ ফরগিভ হার, দ্য প্রাইম মিনিস্টার, দ্য ইউস্টেস ডায়মন্ডস অর দ্য ডিউকস চিলড্রেন? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে দ্য ডিউকস চিলড্রেন, অর্থাৎ এইটা কিন্তু প্যালেসিয়ার নভেল নয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 29। দ্য অক্সফোর্ড মুভমেন্ট ইজ, অর্থাৎ অক্সফোর্ড মুভমেন্ট জিনিসটা কি? আচ্ছা, তোমরা হয়তো অক্সফোর্ড নাম দেখে ভাববে এটা হয়তো অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো একটা মুভমেন্ট। না, এরকম কোনো ব্যাপার নয়। ভিক্টোরিয়ান এজে একটা রিলিজিয়াস মুভমেন্ট হয়েছিল, অর্থাৎ রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় ধর্মীয় একটা ব্যাপার স্যাপার, একটা মুভমেন্ট ঘটেছিল, যেখানে যেখানকার মেন লিডার ছিলেন জন হেনরি নিউম্যান। ওকে, জন হেনরি নিউম্যান বা জন কেবল, এইরকম কিছু ইম্পর্টেন্ট মেম্বার্স রয়েছেন এই মুভমেন্টের সাথে যুক্ত হয়ে। তো এটা বলতে হবে যে এই মুভমেন্টটা কখন হয়েছিল। তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি এটা ভিক্টোরিয়ান এজের একটা মুভমেন্ট, ভিক্টোরিয়ান এজের আগে। তো এটা সঠিক উত্তর হবে 19th সেঞ্চুরি। ইট ইজ এ 19th সেঞ্চুরি রিলিজিয়াস মুভমেন্ট। তার কারণ ভিক্টোরিয়ান যে এজ, ভিক্টোরিয়ান এজ ওটা হয়েছিল 1837 টু 1901, অর্থাৎ 1837 থেকে 1901 সাল পর্যন্ত। তার মানে ডেফিনেটলি এটা একটা 19th সেঞ্চুরিজ একটা ফেনোমেনা, এটা একটা ঘটনা। এই 17th সেঞ্চুরি হবে না, 18th সেঞ্চুরি তো হবেই না, 20th সেঞ্চুরি তো মডার্নিস্ট হয়ে যাচ্ছে, তো এটা তো হবেই না। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 30। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ রিভেঞ্জ ট্র্যাজেডি? এখানে চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোনটা রিভেঞ্জ ট্র্যাজেডির উদাহরণ নয়? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, দ্য জু অফ মাল্টা, হ্যামলেট, দ্য ম্যালকন্টেন্ট।
দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটা লিখেছেন কে? এটা লিখেছেন টমাস কিট। টমাস কিটের লেখা দ্য দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। দ্য জু অফ মাল্টা লিখেছেন ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, হ্যামলেট আমরা জানি শেক্সপিয়ারের লেখা। আচ্ছা, আর দ্য ম্যাল কন্টেন্ট এটা লিখেছেন জন মার্স্টন। তো এদের ভেতরে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, দ্য জু অফ মাল্টা, হ্যামলেট এগুলো কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডি, বাট দ্য ম্যাল কন্টেন্ট কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডি নয়। আচ্ছা, রিভেঞ্জ ট্র্যাজেডিটা একটা শর্টলি বলে দিই। তোমরা যদি হ্যামলেট পড়ে থাকো তাহলে লক্ষ্য করবে হ্যামলেটের ফাদার, তাকে তার হ্যামলেটের যে আঙ্কেল ও খুন করে দিচ্ছে পয়জন তার কানে ঢেলে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। পরে হ্যামলেট তার আঙ্কেলকে মারার জন্য একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, বাট আলটিমেটলি সে রিভেঞ্জটা নিতে পারবে না। তো এই যে এটাই হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডির থিম। বোঝা গেছে? তাহলে এদের মধ্যে কোনটা, অর্থাৎ নটটাকে লক্ষ্য রাখতে হবে। ম্যালকন্টেন্ট কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডির ক্যাটাগরিতে পড়ে না। যাচ্ছি কোশ্চেন নাম্বার 31। স্যামুয়েল বাটলার্স হুডিব্রাস, অর্থাৎ স্যামুয়েল বাটলার তিনি তার একটা হুডিব্রাস বলে একটা ওয়ার্কস রয়েছে। তো এটা কটা পার্টে লেখা? 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট আর 5 পার্ট? এটা সঠিক উত্তর হবে 3 পার্টস, অর্থাৎ হুডিব্রাস 3টে পার্টে লেখা। হোয়াট ইজ রাইম রয়্যাল? রাইম রয়্যাল কি, এইটা এখানে বলতে হবে। 7 ডেকাসিলেবিক লাইন, 6 ডেকাসিলেবিক লাইন্স, 8 ডেকাসিলেবিক লাইন্স আর 5 ডেকাসিলেবিক লাইন? সঠিক উত্তর কি? এটার সঠিক উত্তর হবে 7 ডেকাসিলেবিক লাইন, রাইম রয়্যাল। ওকে, আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 33। টেনিসন, টেনিসেন্স পোয়েম টিথোনাস, অর্থাৎ টেনিসেনের একটা টিথোনাস বলে একটা ওয়ার্কস রয়েছে, হুইচ রিলেটেড টু দ্য ওল্ড রোমান লেজেন্ড, গ্রিক লেজেন্ড, চাইনিজ লেজেন্ড আর ইংলিশ লেজেন্ড? তো টেনিসেনের যে টিথোনাস বলে যে ওয়ার্কসটা আছে, ওইটা কোন লিজেন্ড থেকে নেওয়া? আচ্ছা, এই টিথোনাস কিন্তু একজন গ্রিক, গ্রিক একটা ক্যারেক্টার। গ্রিক মাইথোলজি যদি তোমরা কেউ লক্ষ্য করে থাকো তাহলে আমরা একে গ্রিক মাইথোলজিতে পাবো। তাই এটা একটা গ্রিক লেজেন্ড। ওকে, তাই অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 34। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থস পোয়েম টিন্টান অ্যাবি, হি হ্যাড প্রিভিয়াসলি ভিজিটেড দ্য ইউই ভ্যালি ইন দ্য ইয়ার। আচ্ছা, তো আমরা যদি টিন্টান অ্যাবি পড়ে থাকি তাহলে আহ, আমরা বলতে পারবো এর সঠিক উত্তরটা কি। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে টিন্টান অ্যাবি পোয়েমটা ওয়ার্ডসওয়ার্থ কম্পোজ করেছিলেন তিনি যখন 23 ইয়ার্স অফ এজ ছিলেন, অর্থাৎ 23 বছর বয়সে তিনি এই টিন্টান অ্যাবি লিখেছিলেন। তো তার ঠিক 5 বছর পরে তিনি আবার আহ, তিনি পুনরায় ওই ভ্যালিতে যান। টিন্টান অ্যাবি যে জায়গাটা ছিল, প্লেসটা ছিল, ওইখানে তিনি আবার 5 বছর পরে আহ, তিনি আবার ওখানে যান। তাহলে তার বয়স কত হবে? 28। তো এই 28 বছর বয়সে তিনি টিন্টান অ্যাবিটা লিখছেন। তো এটা লেখার সময় ঘটনাটা এরকম হচ্ছে যে অলরেডি তার 5 বছর বয়স বেড়ে গেছে। এখন এজ, অর্থাৎ যদি তোমরা টিন্টান অ্যাবি টাইটেলটা দেখো তাহলে লক্ষ্য করবে 1798-এ এই টিন্টান অ্যাবিটা লেখা। তাহলে 5 বছর আগে যদি তিনি ভিজিট করে থাকেন, অর্থাৎ প্রিভিয়াসলি ওই ইউই ভ্যালিতে, ইউ উপত্যকায় যদি তিনি গিয়ে থাকেন, তাহলে ওটা কত সাল হবে? ডেফিনেটলি 1793, তাই না? 1798-এ যদি তিনি পুনরায় গিয়ে থাকেন ওখানে, আর 5 বছর আগে তিনি ওখানে গেছিলেন, তাহলে ওটা 1793 হবে। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। তো সঠিক উত্তর হবে 1793। কোশ্চেন নাম্বার 35। হার্ডি ইজ ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, অর্থাৎ টমাস হার্ডি তিনি তার ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড বলে একটা ওয়ার্ক লিখেছেন, যেটা প্রথম পাবলিশ হয়েছিল সিরিয়ালি কোন ম্যাগাজিনে? তো এই নভেলগুলো আগেকার দিনে বিভিন্ন ম্যাগাজিন থেকে পাবলিশ হতো। তো এই ম্যাগাজিনগুলো কি করতো, ধরো সপ্তাহে একবার করে বিভিন্ন ধরনের লেখাগুলোকে পাবলিশ করতো। তো যেমন এখন যেরকম ধরো যদি তোমরা কেউ রবিবাসরীয় পেপার দেখো বর্তমান পত্রিকায়, তাহলে লক্ষ্য করবে যে কিছু গল্প থাকে যেগুলো পার্টিকুলারলি ওই রবিবার রবিবার করেই কোনো একজন লেখকের লেখা পাবলিশ করে।
তো তেমনি ওই হার্ডি, টমাস হার্ডির ওই নভেল দ্য ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এখন তো ওটা নভেল হিসেবে কম্পাইল হয়ে গেছে, কিন্তু তখন এই নভেলগুলো বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন সপ্তাহের কোনো একটা দিনে বা সপ্তাহে দুবার করে পাবলিশ হতো, সিরিয়ালি পাবলিশ হতো। তো এখানে বলেছে প্রথম ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এইটা কোথায় পাবলিশ হয়েছিল? এর সঠিক উত্তর হবে দ্য কর্নহিল ম্যাগাজিনে। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে তোমরা কি কেউ বলতে পারবে এই যে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, এটা তো হার্ডের লেখা একটা নভেল, এই টাইটেলটা তিনি কোন লেখকের কোন পোয়েম থেকে নিয়েছেন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 36, স্টিল এডিটেড দ্য ট্যাটলার, অর্থাৎ রিচার্ড স্টিল, তিনি ট্যাটলার বলে একটা জার্নাল লিখতেন, ওইটা কোন ছদ্মনামে লিখেছেন? আচ্ছা, আমি কিন্তু গতকালই এই ভিডিওটা দিয়েছি বিভিন্ন পেন নেমের ওপরে, তো তোমরা যারা ক্লাসটা করে রেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। ইজ ইট রিকওয়ার্ড, স্যার রজার ডি কভারলে, আইজ্যাক বিকারস্টাফ আর পিনেরো? আচ্ছা, স্যামুয়েল রিচার্ড স্টিলি তিনি আইজ্যাক বিকারস্টার নাম নিয়ে এই সিউডোনিমে লেখালেখি করতেন। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়ান অ্যাক্ট প্লে? এদের মধ্যে কোনটা একটা এক অঙ্কের নাটক? ক্যান্ডিডা, এম্পায়ার জোন্স, লুক ব্যাক ইন অ্যাঙ্গার অর রাইডার্স টু দ্য সি? এটা সঠিক উত্তর হবে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি কার লেখা? জে এম সিঞ্জ। জে এম সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি। ইনি হচ্ছেন আয়ারল্যান্ডের একজন লেখক। আর এই রাইডার্স টু দ্য সিতে মরিয়া বলে একজন মহিলার কাহিনী নিয়ে এই রাইডার্স টু দ্য সি, যার সমস্ত ছেলেপুলেরা সব সমুদ্রে যাত্রা করবে বিভিন্ন কাজের উদ্দেশ্যে, বাট তার স্বামী, তার সমস্ত পুত্র সন্তান, তাদের সবাইকেই সমুদ্র খেয়ে নিবে, অর্থাৎ সবাই সেই সমুদ্রের জলে গিয়ে ডুবে মারা যাবে, এইরকম একটা ট্র্যাজেডি নিয়ে লেখা দ্য রাইডার্স টু দ্য সি বাই জেমস সিঞ্জ। আর এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 38, হোয়াট ইজ দ্য নেম অফ উইলি লোম্যানস ওয়াইফ ইন ডেথ অফ আ সেলসম্যান? অর্থাৎ আর্থার মিলারের লেখা ডেথ অফ আ সেলসম্যানে আমরা উইলি লোম্যানের একটা ক্যারেক্টার দেখতে পাই। আচ্ছা, এই উইলি লোম্যান কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এই উইলি লোম্যান ডেথ অফ আ সেলসম্যানের একটা ক্যারেক্টার, এর ওয়াইফের নাম কি তোমাদেরকে বলতে হবে? অ্যান হাউ, নেরিশা, লিন্ডা, সোফি লি? এটা সঠিক উত্তর হবে লিন্ডা। গোয়িং টু কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পোয়েম ইন 6 ক্যান্টোস? অর্থাৎ এদের মধ্যে কোনটা, কোন পোয়েম 6 ক্যান্টো, 6টা ক্যান্টোতে লেখা? দ্য লেডি অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, ওয়াল্টার স্কটের লেখা এটা। প্যারাডাইস লস্ট, পোপের লেখা। দ্য ওয়েস্টল্যান্ড, টি.এস. এলিয়ট। প্যারাডাইস রিগেইনড, এটাও টি.এস. এলিয়টের লেখা। সরি, প্যারাডাইস রিগেইনড এটা জন মিল্টনের লেখা। তো 6টা ক্যান্টোতে লেখা পোয়েমের নাম কি? প্যারাডাইস লস্ট হয়ে যাবে, প্যারাডাইস রিগেইনড ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 4। গোয়িং টু কোশ্চেন নাম্বার 40, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট আ মেম্বার অফ স্ক্রিবলেরাস ক্লাব? তো অগাস্টান এজে একটা কয়েকজন লিটারেরি অথার, তারা সকলে মিলে একটা ক্লাব তৈরি করেছিল। আচ্ছা, এই ক্লাব বলতে মানে আমাদের এখন যেরকম ওই নেতাজি সংঘ, নিতাই সংঘ, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তরুণ সংঘ, এরকম কোনো সংঘ বা ক্লাব নয়। ওটা কিন্তু বিভিন্ন, ওই যে বললাম অগাস্টান এজে বিভিন্ন খুব যে সমস্ত অথারিরা ছিলেন, বুদ্ধি সম্পন্ন যে সমস্ত অথারিরা ছিলেন, তারা একটা ক্লাব, অর্থাৎ নিজেদের একটা মহল তৈরি করেছিলেন, যেটা তারা নাম দিয়েছিলেন স্ক্রিবলেরাস ক্লাব। তো আমাদেরকে বলতে হবে এই স্ক্রিবলেরাস ক্লাবের মেম্বার কে ছিলেন না। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে স্ক্রিবলেরাস ক্লাবের যে মেম্বার তাদের নামগুলো আগে বলে দিই। আচ্ছা, আলেকজান্ডার পোপ, জোনাথন সুইফট, আচ্ছা এই যে টমাস পার্নেল, এরা সকলে কিন্তু স্ক্রিবলেরাস ক্লাবের মেম্বার, বাট মিল্টন কোনো ক্লাবের মেম্বার ছিলেন না। তো এখানে সঠিক উত্তর এ হয়ে যাবে, সঠিক উত্তর 1, মিল্টন ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41, ইন কিডসেস ওড টু নাইটিঙ্গেল, তোমরা যারা নাইটিঙ্গেল পড়েছো তারা অবশ্যই উত্তরটা দিতে পারবে। কিডসের নাইটিঙ্গেলে ফ্লোরা বলতে কি বোঝানো হয়েছে? ফ্লোরা রিপ্রেজেন্ট করছে কাকে?
দ্য গ্রিক গড অফ ওয়াইন, দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার, দ্য গ্রিক গড অফ ইউনিভার্স অর দ্য রোমান গডেস অফ বিউটি। ফ্লোরা বলতে দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ারকে বোঝানো হয়েছে। তো ফ্লোরা যে আছে ও রোমান গডেস অফ ফ্লাওয়ারকেই রিপ্রেজেন্ট করছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 42। ইন ডব্লিউ.বি. ইয়েটসের পোয়েম ইস্টার 1916, তো ইয়েটসের একটা পোয়েম রয়েছে ইস্টার 1916 নামে। তো ওখানে দিস আদার ম্যান, ওকে, ওই পোয়েমটা যদি আমরা পড়ি তাহলে দিস আদার ম্যান বলতে কাকে রেফার্স করা হচ্ছে? টমাস ম্যাকডোনা, প্যাট্রিক পিয়ার্স, জন ম্যাকব্রাইট, ক্যানন লিলি। আচ্ছা, ডব্লিউ.বি. ইয়েটস কোথাকার রাইটার ছিলেন? ডব্লিউ.বি. ইয়েটস ছিলেন আয়ারল্যান্ডের রাইটার, অর্থাৎ আইরিশ রাইটার। তিনি আইরিশ লিটারারি মুভমেন্ট বা অ্যাবি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। তো ওই সময় ইংল্যান্ড আয়ারল্যান্ডে ডাবলিনে একটা ইস্টার রাইজিং হয়েছিল। তো ওই ইস্টারের উপলক্ষে ডব্লিউ.বি. ইয়েটস একটা পোয়েম লিখেছিলেন, এবং তিনি ওই সময় যে সমস্ত মেম্বারেরা ওই ইস্টার রাইজিং এর সাথে যুক্ত ছিলেন তাদের সম্পর্কে তাদেরকে ডেডিকেট করে এই পোয়েমটা লিখেছিলেন। তো এখানে বলতে হবে দিস আদার ম্যান বলতে তিনি কোন কাকে রেফার করেছেন? টমাস ম্যাকডোনাকে, প্যাট্রিক পিয়ার্সকে, জন ম্যাকব্রাইডকে আর ক্যানোলিকে। আচ্ছা, তিনি কিন্তু জন ম্যাকব্রাইডকে রিপ্রেজেন্ট করেছেন দ্য আদার ম্যানের মাধ্যমে। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 43। দ্য এপিগ্রাফ অফ লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক। তো তোমরা যদি কেউ লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক দেখে থাকো বা পড়ে থাকো, তাহলে ওটা দেখতে পাবে যে একটা প্রথমে একটা এপিগ্রাফ রয়েছে। আচ্ছা, তো তোমাদের জন্য আমি এই এপিগ্রাফটা একবার একটু পড়ি। ওকে। Si io credisse chi mia risposta fosse, e persona chi mai tornasse al mondo, questa firma staria stenda più scuse, ma per ciò che chiamami di questo fondo non torno vivo alcun. Si io do il vero senza terma di infamia ti rispondo. তো এরকম একটা ল্যাটিন ফ্রেজ রয়েছে, যেটা তোমাদেরকে আমি বললাম, এটা হয়তো তোমরা কিছুই বুঝতে পারলে না, আমি ওটা বুঝতে পারিনি, বাট এটা ফর ফান আমি এটাকে মুখস্থ করেছিলাম। এই এপিগ্রাফটা আজকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কিন্তু ল্যাটিন ভাষায় লেখা। যেটা বলেছে এরকম যে এপিগ্রাফটা কোন ভাষায় লেখা, এটা কিন্তু ইটালিয়ান ভাষায় লেখা, ইটালিয়ান। গোয়িং টু কোশ্চেন নাম্বার 44। ইন ট্যাগার্স দ্য পোস্ট অফিস সুধা ইজ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট অফিসে সুধা, সুধা কে ছিল? টিচার, পলিটিশিয়ান, হাউসওয়াইফ, লিটল ফ্লাওয়ার গার্লস। সুধা কিন্তু আর লিটল ফ্লাওয়ার গার্ল, সো অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 45। ইন দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, হেনচার্ড, মাইকেল হেনচার্ড swears an oath to abstain from alcohol. তো মেয়র অফ ক্যাস্টারব্রিজে হেনচার্ড বলে একজন প্রোটাগনিস্ট ছিলেন, যিনি তিনি কি করেছিলেন, তিনি তার ওয়াইফকে অ্যালকোহল খেয়ে নেওয়ার ফলে তিনি তার ওয়াইফকে বিক্রি করে দেন একজন নাবিকের কাছে, একজনের কাছে বিক্রি করে দেন। এবং বিক্রি করে দেওয়ার পরে পরের দিন সকালবেলা তিনি রিয়েলাইজ করেন যে তিনি তার ওয়াইফকে তার মদের যে একটা অ্যালকোহলের যে একটা ঘোর থাকে, ওই অ্যালকোহলের এতে আসক্ত হয়ে, অর্থাৎ অ্যালকোহলে আসক্ত হয়ে তিনি তার ওয়াইফের প্রতি একটা খুব খারাপ ব্যবহার করেছেন। তো তারপরে তিনি একটা শপথ নেন যে তিনি আপকামিং কিছু বছরের জন্য আর কোনোদিন অ্যালকোহল ছুঁবেন না। তো এই ওথটা, অর্থাৎ এই শপথটা কতদিনের ছিল? ইট 21 ইয়ার্স, 25 ইয়ার্স, 10 ইয়ার্স আর 12 ইয়ার্স? এটা সঠিক উত্তর হবে 21 ইয়ার্স, অর্থাৎ 21 বছর তিনি সব ধরনের অ্যালকোহল থেকে দূরে ছিলেন, মাইকেল হেনচার্ড। ওকে, রিমেম্বার ইট। যাচ্ছি কোশ্চেন নাম্বার 46। শেক্সপিয়ার্স সেকেন্ড ফোলিও ওয়াজ ইস্যুড ইন দ্য ইয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের লেখা দ্বিতীয় ফোলিও কত সালে পাবলিশ হয়েছিল বা ইস্যু হয়েছিল? আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 1623, এই যে এটা ছিল ফার্স্ট ফোলিও। ফার্স্ট ফোলিও অর্থাৎ এই ফোলিওতে শেক্সপিয়ারের লেখা সমস্ত সমস্ত সনেট, সমস্ত ট্র্যাজেডিগুলো একসাথে কম্পাইল হয়ে পাবলিশ হয়েছিল। জন হেমিংস এবং হেনরি কন্ডেল বলে দুজন তার পাবলিশার ছিলেন, যারা এটা পাবলিশ করেছিলেন। এটা 1623-তে। তো 1632 অর্থাৎ
23-32 এইভাবে মনে রাখো। 1632-তে সেকেন্ড ফোলিও পাবলিশ হয়েছিল। তাহলে উত্তর সেকেন্ড অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, 1632। আর সেকেন্ড ফোলিও তাহলে 1623 তো হবে না, 1626 হবে না, 1629ও হবে না, বাট 1632 হয়ে যাবে সঠিক উত্তর। সেকেন্ড ফোলিও পাবলিশ হয়েছিল। যাচ্ছি কোশ্চেন নাম্বার 47। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডিজাইন ফিচার অফ হিউম্যান কমিউনিকেশন? ডুয়ালিটি, আরবিট্রারিনেস, ডিসপ্লেসমেন্ট, আনপ্রোডাক্টিভিটি। Option 4 is the right answer. আচ্ছা, that's question number 48. How many morpheme does the word geese represent? The geese represent 2 morpheme. Okay. Going to question number 49. Which of the following is an example of inflectional morpheme? Looked. Looked is an example of inflectional morpheme. So option 3 is the right answer. Which of the following words does not contain a diphthong? The cow. No, it's table. The table, a head, cow, and no. That all are compact. That all contains a diphthong, but the table does not contain a diphthong. Okay. Going to question number 51. Identify the character who is a supporter of women's right in Sons and Lovers. তো আমাদেরকে বলতে হবে সানস অ্যান্ড লাভার্সে যে উমেন রাইটস হয়েছিল এদের মধ্যে কে ওইটাকে সাপোর্ট করেছিল? মিসেস মরেল, ক্লারা ডেওস, অ্যানি আর মিরিয়াম? ক্লারা ডেওস একটা ফেমাস ফিমেল ক্যারেক্টার সানস অ্যান্ড লাভার্সের। তো এ কিন্তু সাপোর্ট উমেন রাইটসকে সাপোর্ট করেছিল। সো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 52. হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট নভেল অফ ডিএইচ লরেন্স? অর্থাৎ ডিএইচ লরেন্সের লেখা প্রথম উপন্যাসের বা নভেলের নাম কি? দ্য ট্রেসপাসার, দ্য হোয়াইট পিকক, সানস অ্যান্ড লাভার্স, ওমেন ইন লাভ? Yes, option 2, the white peacock is the right answer. 53. Which of the following poem of Coleridge is an example of ballad বা balla? আমরা একে ব্যালেও বলে থাকি, ব্যালে। তো কোলরিজের লেখা এদের মধ্যে কোনটা একটা ব্যালের উদাহরণ? কুবলা খান, ফ্রস্ট অ্যাট মিডনাইট, ইউথ অ্যান্ড এজ, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার? তোমরা যারা পড়েছো দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার বা নাম শুনেছো, এটা কিন্তু একটা ব্যালের উদাহরণ। এখানে স্টোরিটা এরকম যে কিছুজন নাবিক যারা সমুদ্রে ঘুরতে ঘুরতে একটা আলবেট্রাস বার্ডকে মেরে ফেলবে। তো ওই বার্ডটাকে মেরে ফেলার পরে তারা কার্সড হয়ে যাবে, একটা অর্থাৎ অভিশপ্ত হয়ে যাবে, এবং তারা কোথাও খাওয়ার জল পাবে না। তারা বিভিন্ন হরিফাইক সিচুয়েশনের সম্মুখীন হবে, এবং এই নিয়েই একটা স্টোরি। তো খুব সুন্দর একটা কবিতা, যেটা একটা ফেমাস এক্সাম্পল অফ একটা ব্যালের এক্সাম্পল। তো অপশন 4 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 54. আইডেন্টিফাই দ্য রাইটার হু ওয়াজ এক্সপেলড, অর্থাৎ বিতাড়িত হওয়া, ফ্রম অক্সফোর্ড ফর সার্কুলেটিং এ প্যাম্পলেট। অর্থাৎ একটা ম্যাগাজিন বা প্যাম্পলেট সার্কুলেট করার জন্য অক্সফোর্ড থেকে কে বিতাড়িত হয়েছিলেন? চার্লস ল্যাম্ব, কোলরিচ, পিবি শেলি অর হ্যাজলিট? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে পিবি শেলি। পিবি শেলি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি স্টুডেন্ট ছিলেন, তখন টমাস জেফারসন হক তার একজন ফ্রেন্ড ছিলেন আর কি। তো তারা সকলে মিলে একটা প্যাম্পলেট লিখেছিলেন। ওই প্যাম্পলেটের নাম ছিল দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম। তো দ্য নেসেসিটি অফ দ্য অ্যাথেইজম। এই ওয়ার্কসটার জন্য, অর্থাৎ তিনি এই প্যাম্পলেটটা লিখেছিলেন, যার ফলে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল, বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। বোঝা গেছে? তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, পিবি শেলি। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 55. কিটস কিটসেস এন্ডিমিয়ান ইজ ডেডিকেটেড টু? তাহলে কিটসের এন্ডিমিয়ান কাকে ডেডিকেট করা?
Leigh Hunt, Thomas Chatterton, Shakespeare or Milton. টমাস চ্যাটারটন ইজ দ্য রাইট অ্যান্সার। তো জন কিটস তিনি তার এন্ডিমিয়ান টমাস চ্যাটারটনকে ডেডিকেট করেই লিখেছিলেন। আচ্ছা, গোয়িং টু কোশ্চেন নাম্বার 56, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এডুকেটেড অ্যাট খ্রাইস্ট কলেজ? অর্থাৎ এনাদের মধ্যে কে খ্রাইস্ট কলেজে পড়েননি? অর্থাৎ লন্ডনের যে খ্রাইস্ট হসপিটাল স্কুল ছিল সেখানে পড়েননি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লে হান্ট, চার্লস ল্যাম্ব or Samuel Taylor Coleridge? Its right answer will be William Wordsworth. Okay, going to question number 57, who derided Hazlitt as one of the members of Cockney School of Poetry? Tennyson, Lockhart, Charles Lamb or T.S. Eliot? Yes, the right answer will be option 2, Lockhart. Okay, going to question number 58, Carlyle's work on heroes, hero worship and the heroic in history is a course of 5 lectures, 6 lectures, 3 lectures or 7 lectures? টমাস কার্লাইল তিনি তার অন হিরোজ অ্যান্ড হিরোজ ওরশিপ বলে একটা ওয়ার্কস লিখেছিলেন। তো এটা তার কিছুগুলো লেকচারের কম্বিনেশন। তো আমাদেরকে বলতে হবে এটা কতগুলো লেকচারের কম্বিনেশন, 5 lecture, 6 lecture, 3 lectures or 7 lecture? Yes, the right answer will be 6 lecture. So option 2 will be the right answer. Question number 59, identify the work by Ruskin which began as a defense of contemporary landscape artist, especially Turner. The Stone of Venice, The Two Paths, The Seven Lamps of Architecture or Modern Painters? Yes, option 4 here is the right answer, Modern Painters. Going to question number 60, in Tinton Abbey, dearest friend refers to? অর্থাৎ টিন্টন অ্যাবিতে যদি তোমরা পড়ো তাহলে লক্ষ্য করবে ওখানে একটা লাইন ছিল ডিয়ারেস্ট ফ্রেন্ড। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ডিয়ারেস্ট ফ্রেন্ড হিসেবে কাকে বোঝাতে চেয়েছেন? নেচার, উই বা ইউ, ডরোথি আর কোলরিজ? এটা তিনি তার বোন ডরোথিকেই বুঝিয়েছেন, অর্থাৎ ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে তিনি ডিয়ারেস্ট ফ্রেন্ড হিসেবে রেফার্স করেছেন। ওকে, বোঝা যাচ্ছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 61, আইডেন্টিফাই দ্য রাইটার হু ইউজ দ্য সিউডোনিম মাইকেল অ্যাঞ্জেলো টিটমার্স? অর্থাৎ মাইকেল অ্যাঞ্জেলো টিটমার্স নামে পেন নেম কে ইউজ করতেন? চার্লস ডিকেন্স, ডিএইচ লরেন্স, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে আর টমাস হার্ডি? আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। তিনি মাইকেল অ্যাঞ্জেলো টিটমার্স এই সিউডোনিম বা পেন নেম ইউজ করতেন। চার্লস ডিকেন্সের সিউডোনিম কি ছিল? বজ। ওকে, আচ্ছা যাচ্ছি কোশ্চেন নাম্বার 62, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ডিং? তো এদের মধ্যে কোনটা কম্পাউন্ডিং এর উদাহরণ? সানবার্ন, জেরক্স, গ্যাসোহোল or ফ্লু? And option 1 is the right answer here. Okay, the next one is 63, who among the following was an early imitator of Petrarchan sonnet in English? আচ্ছা, এই যে সনেট, এটা তো একটা ইটালিয়ান লিটারারি একটা পোয়েম স্টাইল, 14 লাইনের লেখা একটা পোয়েম স্টাইল, যেটা ইংল্যান্ডে প্রথম কে তাকে নিয়ে এসেছিলেন? প্রশ্নটা হচ্ছে এটাই, হু অ্যামাং দ্য ফলোইং ওয়াজ এন আর্লি ইমিটেটর অফ Petrarchan sonnet in England? শেক্সপিয়ার, স্যার টমাস ওয়েট, সিডনি or মিল্টন? Yes, the right answer will be স্যার টমাস ওয়েট। স্যার টমাস ওয়েট তিনি প্রথম পেট্রারকান সনেট তিনি তাকে ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। এবার এইটার সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। স্যার টমাস ওয়েট তখন সেই সময় যে কন্টেম্পোরারি রাজা ছিলেন, অর্থাৎ এলিজাবেথেন এজের আগে, তো তখন রাজার সাথে যুক্ত থাকার কারণে এবং অ্যাজ এ পোয়েট তিনি ইটালি, ফ্রান্স এইসব জায়গায় ঘোরার একটা সুযোগ পেয়েছিলেন। তিনি যখন ওই সব জায়গায় তখন ঘুরতে গেছিলেন তখন তিনি পেট্রার্ক
বোকাসিও, এই সমস্ত বিভিন্ন অথারের লেখার সম্মুখীন হন এবং সেখান থেকেই তিনি প্রথম পেট্রার্কান সনেটের কনসেপ্ট পান। পেট্রার্কান সনেটের মুখোমুখি হন এবং সেই সনেট যে লিটারেরি জনরা, তিনি সেটা প্রথম ইংল্যান্ডে নিয়ে আসেন। Going to question number 64, which of the following is not an example of perfect rhyme? অর্থাৎ নিচের দেওয়া চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক রাইমিং এর মধ্যে পড়ে না? How are thou, tomb and acidity, quiddity, rough or duff? আচ্ছা, অপশন 4 is the right answer here because rough or duff এটা সঠিক পারফেক্ট রাইমিং এর মধ্যে পড়ছে না। যাচ্ছি কোশ্চেন নাম্বার 65, টমাস মোরস ইউটোপিয়া was originally written in। আচ্ছা, তাহলে এটা বলতে হবে কি যে টমাস মুর তিনি যে ওই ইউটোপিয়া বলে যে ওয়ার্কটা লিখেছেন, ওইটা প্রকৃতপক্ষে অরিজিনালি কোন ভাষাতে লেখা? গ্রিক, ইংলিশ, জার্মান অর ল্যাটিন? আচ্ছা, এই ইউটোপিয়া এটা প্রথম লেখা হয়েছিল 1561-এ। এটা লেখা হয়েছিল, যেটা প্রকৃতপক্ষে অরিজিনালি ল্যাটিন ভাষাতে লেখা। পরে এটার অনেক অ্যাডাপ্টেশন হয়, অনেক বিভিন্ন আদার্স ল্যাঙ্গুয়েজে এগুলো ট্রান্সলেট হয়, যেগুলো যেমন ইংলিশ বা গ্রিকে এগুলো ট্রান্সলেট হয়েছিল। তো এখানে সব অপশন 4 হয়ে যাবে, ল্যাটিন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তো আমরা মোটামুটি করে 65খানা প্রশ্ন আলোচনা করেছি। এখানে 66 to 80 অর্থাৎ 66 থেকে 80খানা প্রশ্ন নেক্সট যেগুলো রয়েছে, ওইগুলো বিভিন্ন লাইন দেওয়া রয়েছে, বিভিন্ন কোটেড ওয়ার্ডস দেওয়া রয়েছে, হয়তো কোনো কবিতার লাইন বা নভেলের লাইন, সেইগুলো আমাদেরকে কোন কোন ওয়ার্কস থেকে নেওয়া স্পেশালি ওইগুলো আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 66, দ্য শ্যাডোজ অফ ইভিনিং গ্যাদার সো থিকলি লাইক ব্ল্যাক বার্ড ইন দ্য স্কাই, এই বিখ্যাত লাইন কোন ওয়ার্কস থেকে নেওয়া? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ট্রাই বাই মাই উইন্ডো, ভিলেজ সং অর ওড টু অটাম? এটা সঠিক উত্তর হবে ভিলেজ সং। আচ্ছা, কোশ্চেন নাম্বার 67, হোয়াট আই এম ইউ হ্যাভ মেড মি উইথ দ্য লেভার অফ ইউর হ্যান্ডস অ্যান্ড দ্য লাভ অফ ইউর হার্ট? তাহলে একই রকমভাবে এই কোটেশনটা কোন বিখ্যাত ওয়ার্ডস থেকে নেওয়া? ম্যাকবেথ, এম্পারার জোন্স, ক্যান্ডিডা অর দ্য পোস্ট অফিস? এবার জিবি শয়ের লেখা দ্য ক্যান্ডিডা থেকে এই বিখ্যাত লাইনটা নেওয়া। সো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 68, ফিল্ড ইজ দ্যাট মিউজিক, ডু আই ওয়েক অর স্লিপ? এটা ও টু নাইটেঙ্গেল থেকে নেওয়া, দ্য সেকেন্ড কামিং, টিথোনাস অর 3 ইয়ার্স সি গ্রু? আচ্ছা, ফিল্ড ইজ দ্যাট মিউজিক, ডু আই ওয়েক অর স্লিপ, এটা ও টু নাইটেঙ্গেলের লাইন। তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 69, দের ইজ হার্ডলি এ মুভমেন্ট হোয়েন আই এম নট ওয়াচিং অ্যান্ড ওয়ান্টিং ইউ? তাহলে এটা কিন্তু একটা খুব ফেমাস প্লে থেকে নেওয়া। আমাদেরকে বলতে হবে ওটা কোন প্লে থেকে নেওয়া। ডেথ অফ আ সেলসম্যান, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, ক্যান্ডিডা, জিবি শ লেখা ক্যান্ডিডা অ্যান্ড ম্যাকবেথ? এটা সঠিক উত্তর, লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 70, I am here to find my way in it. I am here to find my way in it. This line is taken from Tintin Abbey, Dejection near Naples, Island or My Last Duchess? তো তোমাদেরকে এটা বলতে হবে কোন বিখ্যাত ওয়ার্কসের লাইন এটা। আচ্ছা, এটা কিন্তু আইল্যান্ড থেকে নেওয়া। আইল্যান্ড বলে একটা পোয়েম রয়েছে, ওটা এখানকারই লাইন। নেক্সট কোটেশন, হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ বাট পোয়েট্রি উইটি। অর্থাৎ হিস্ট্রি মানে ইতিহাস, সেটা মানুষকে জ্ঞানী করে তোলে, বাট পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, কবিতা মানুষকে আরো বুদ্ধিমান বানিয়ে তোলে। তাহলে এই বিখ্যাত লাইনটা কার দেওয়া? হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ বাট পোয়েটস উইটি, অফ স্টাডিজ, ওয়াকিং ট্যুরস, ইমপারফেক্ট সিম্প্যাথিস, অন নট বিং এ ফিলোসোফার? আচ্ছা, তো এই ধরনের
আর এই ধরনের ইউপিমিস্টিক স্টাইল বা এই ধরনের উইটি বিভিন্ন যে ধরো অ্যানেকডটস, এগুলো অফ স্টাডিজ থেকেই নেওয়া। তো এটা ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজের লাইন। হিস্ট্রিজ মেক্স ম্যান ওয়াইস বাট পোয়েটস উইটি। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 72। বাট দ্য টেন্ডার গ্রেস অফ আ ডে দ্যাট ইজ ডেট উইল নেভার কেম ব্যাক টু মি। এটা কোথাকার লাইন? লিসিডাস, ওড টু ওয়েস্ট উইন্ড, দ্য পারদানাসিড অ্যান্ড ব্রেক ব্রেক ব্রেক। এটা ব্রেক 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 থেকে নেওয়া, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ব্রেক 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 এর লাইন। আর যেটা আর্থার হেনরি হলামকে নিয়ে ডেডিকেট করে লেখা। আর্থার হেনরি হলাম তার খুব বেস্ট ফ্রেন্ড ছিলেন, যার মারা যাওয়াতে তিনি এই পোয়েমটি কম্পোজ করেছিলেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 73। There is no art to find the mind's construction in the face. Oh, ho, ho. One of the famous line of English literature. There is no art to find the mind's construction in the face. অর্থাৎ আমরা মুখ দেখে মনের ভেতরের যে গঠন কি চলছে আমরা তা কিন্তু বুঝতে পারি না, তাই না? তো আমরা মুখ দেখে কার মনের মধ্যে কি চলছে কিন্তু বুঝতে পারি না। এটা কোথাকার লাইন? দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, ম্যাকবেথ অফ অ্যাম্বিশন, লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এটা সঠিক উত্তর হবে ম্যাকবেথের। এটা লেডি ম্যাকবেথ বলেছিল। ওকে, তাহলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 74। আচ্ছা, তো আমরা মোটামুটি করে 74খানা প্রশ্নে বর্তমানে 74 নম্বর 74th কোশ্চেনে রয়েছি। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে। যদি তোমরা এতটা দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই যে তোমরা বাকি যে 75 কোশ্চেন রয়েছে সেগুলোও পরপর দেখতে থাকো। এই যে কিছু কিছু কোটেশন যেগুলো ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হিসেবে তোমাদের জানা দরকার, বা বিভিন্ন পোয়েম তোমরা যারা ইউজিতে পড়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা তোমরা যারা ইউজিতে যারা বিভিন্ন সিলেবাস তোমরা যারা পড়েছিলে সেখান থেকেই অনেক লাইন তুলে প্রশ্ন দিয়েছে। তো গ্র্যাজুয়েশনের সিলেবাসটা বা গ্র্যাজুয়েশনের পড়াটাও খুবই গুরুত্বপূর্ণ। ওখান থেকেই মেজরিটি অফ দ্য পোর্শন কভার হয়ে যায় তোমার যদি গ্র্যাজুয়েশনের পড়া ভালো করে থাকে। ওকে, তাহলে তোমরা তো আশা করছি যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছো বা অ্যাটেম্প্ট করছো প্রশ্নগুলো। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 74। ইট ইজ ইম্পসিবল টু টেক আ ওয়াক ইন দ্য কান্ট্রি উইথ অ্যান এভারেজ টাউনশিপ। কোথাকার লাইন? ওয়াকিং টুস, দ্য প্লেজার অফ ইগনোরেন্স, অ্যান অ্যাপোলজি অফ আইডলার্স, সানডে ইন দ্য কান্ট্রি। এটা সঠিক উত্তর হবে সানডে ইন দ্য কান্ট্রি। সো অপশন 4 ইজ দ্য রাইট আনসার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 75। He is the son of a man who was a brother to my wife by village ties. Emperor Jones's line, death of a salesman, the post office or candida. এটা সঠিক উত্তর দ্য পোস্ট অফিস, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘরের লাইন এটা। কোশ্চেন নাম্বার 76। Art's the right place for love. I don't know where it's likely to go better. Birches, village song, the love song of J. Alfred Prufrock, my last duchess. এটা বার্চেসের লাইন, যেটা রবার্ট ফ্রস্টের লেখা বার্চেস, তার ওখান থেকেই নেওয়া। সো অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 77। দ্য হার্ট হ্যাজ দ্য মোস্ট, দ্য হেড হ্যাজ দ্য মোস্ট বিউটিফুল অ্যাপিয়ারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হাইয়েস্ট স্টেশন ইন এ হিউম্যান ফিগার। লেডিস হেডড্রেস অ্যান্ড অ্যাপোলজি ফর আইডলার্স অফ অ্যাম্বিশন, পুয়ার রিলেশন। লেডিস হেডড্রেস। ওকে, আচ্ছা, গোয়িং টু কোশ্চেন নাম্বার 78। হেভি weight of hours had chained and bowed, one too like thee, tameless and swift and proud. The second coming, night of the scorpion, Tinton Abbey, Ode to West Wind. আচ্ছা, এটা কিন্তু Ode to West Wind এর লাইন। Important question. Where is the cattle which their people graze, and where are the fields they plough? Uncle. Oliver Twisted line, the mayor of Casterbridge, the guide or the coolie. এটা কিন্তু কুলির লেখা, মুলকরাজ আনন্দের লেখা কুলির এই লাইনটা। আচ্ছা, গোয়িং টু কোশ্চেন নাম্বার 80 and the last question of this quoted line.
The atmosphere seemed tainted with the smell of coffin. The recess beneath the counter in which his flock matters was thrust looked like a grave. Sons and Lovers, The Old Man and the Sea, Oliver Twist, The Mayor of Casterbridge. And the right answer is Oliver Twist. ওকে, আচ্ছা, আমরা ৮০খানা প্রশ্নের আলোচনা শেষ করলাম। এবার এইখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 81 to 95, 14খানা প্রশ্ন, 14 কোশ্চেন্স। ক্যারেক্টার ইজ মেনশনড, অর্থাৎ এখানে আমরা সব ক্যারেক্টারকে দেখতে পাবো। এই ক্যারেক্টারগুলো কোন কোন ওয়ার্কসের, কোন কোন লিটারেরি ওয়ার্কসের ক্যারেক্টার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আগের যে কোটেশনের যে কোশ্চেনগুলো ছিল, আমি সেরকম কিন্তু কিছু বলিনি তোমাদেরকে, যেগুলো হাইলাইট করেছি তোমরা ওগুলো দেখতে পারো। বাকি আমি কিন্তু সেরকম কিছু প্রশ্ন দেখতে পাইনি যেগুলো খুব ইম্পর্টেন্ট, তাই ওগুলো জাস্ট ওয়ান লাইনেই বলে দিয়ে গেছি। কিন্তু কিছু অথার রয়েছেন যেগুলো, কিছু অথারের এখানে কিছু কিছু অথার তাদের ক্যারেক্টার সম্পর্কে বলেছেন। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত। প্রথম প্রশ্ন, সাইলক। সাইলক is the character from The Merchant of Venice, The Rivals, Man and Superman, She Stoops to Conquer. এটা সঠিক উত্তর হবে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। মার্চেন্ট অফ ভ্যানিসের ক্যারেক্টার হচ্ছে গিয়ে সাইলক। গোয়িং টু কোশ্চেন নাম্বার 82, পিচম। পিচম ইজ দ্য ক্যারেক্টার অফ, অর্থাৎ পিচম বলে যে ক্যারেক্টার রয়েছে, ও কোথাকার চরিত্র? ম্যাকবেথ, লয়ালিটিস, বেগার্স অপেরা অর ডক্টর ফস্টাস। আচ্ছা, পিচম হচ্ছে গিয়ে ক্যারেক্টার দ্য বেগার্স অপেরার ক্যারেক্টার। ওকে, জন গের লেখা, জন গে, জন গেস ওয়ার্কস দ্য বেগার্স অপেরা, অর্থাৎ ওখানকারই দ্য বেগার্স অপেরা ক্যারেক্টার পিচম। লয়ালিটিস, লয়ালিটিস হচ্ছে গিয়ে জন গালসর্দির লেখা ওয়ার্কস, জন গালসর্দি। আচ্ছা, কোশ্চেন নম্বর 83, ন্যান্সি। হু ইজ ন্যান্সি? ন্যান্সি, দ্য রেপ অফ দ্য লক, অলিভার টুইস্ট, মিডল মার্চ অর সানস অ্যান্ড লাভার্স। আচ্ছা, ন্যান্সি হচ্ছে গিয়ে অলিভার টুইস্টের ক্যারেক্টার। অ্যামেলিয়া সিডলে, অ্যামেলিয়া সিডলে is the character from Amelia, David Copperfield, Moll Flanders or The Vanity Fair. উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের লেখা দ্য ভ্যানিটি ফেয়ারের ক্যারেক্টার অ্যামেলিয়া সিডলি। এছাড়াও তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, দ্য ভ্যানিটি ফেয়ার, ওখানে আমরা বেকি সার্ফ বলে একটা ক্যারেক্টারকে পাবো, বেকি সার্ফ। আর রেবেকা, রেবেকা, রেবেকা সার্ফ। তো এটাও কিন্তু, এও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, হয়তো পরের পরীক্ষায় আসতে পারে। Question number 85, Bliff. Bliff is the character from Death of a Salesman, The Old Man and the Sea, Major Barbara or The Mayor of the Casterbridge. আর্থার মিরারের লেখা দ্য ডেথ অফ দ্য সেলসম্যানের ক্যারেক্টার ব্লিফ। গোয়িং টু কোশ্চেন নাম্বার 86, বাথসেবা এভারডেন। বাথসেবা এভারডেন is the character from Tess, Far from the Madding Crowd, Emperor Jones or Mrs. Dalloway. টমাস হার্ডির লেখা ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউডের ক্যারেক্টার বাথসেবা এভারডেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 87, বিরকিন। বিরকিন ইজ দ্য ক্যারেক্টার ফ্রম সানস অ্যান্ড লাভার্স, ওমেন ইন লাভ, দ্য রেইনবো অর দ্য ক্যাঙ্গারু। ডিএইচ লরেন্সের লেখা ওমেন ইন লাভ, সেখানকার ক্যারেক্টার বিরকিন। মিস্টার মেল, মিস্টার মেল ইজ দ্য ক্যারেক্টার ফ্রম দ্য গাইড, গ্রেট এক্সপেকটেশন, ডেভিড কপারফিল্ড অর লুক ব্যাক ইন অ্যাঙ্গার। মিস্টার মেল, Mr. Mel is the character from The David Copperfield by Charles Dickens. আচ্ছা, দয়ারাম, দয়ারাম কোথাকার ক্যারেক্টার? কুলি, দ্য গাইড, আনটাচেবল অর দ্য পোস্ট অফিস। দয়ারাম ইজ দ্য ক্যারেক্টার ফ্রম কুলি, মুলকরাজ আনন্দের লেখা কুলি থেকে দয়ারাম ক্যারেক্টার, দয়ারাম হচ্ছে ওখানকার ক্যারেক্টার। মেলিফন্ট, হু ইজ মেলিফন্ট? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার ফ্রম ওল্ড ব্যাচেলর, ক্যান্ডিডা অর দ্য ডাবল ডিলার। Maleficent is character from The Old Bachelor. Ambrosio,
Ambrosio is the character from the portrait of a lady, Othello, the White Devil, or the monk. Yes, the Ambrosio is the character from the monk. Okay, দ্য মঙ্ক এটা কিন্তু লিখেছেন ম্যাথু গ্রেগরি লুইস। এটা একটা গথিক নভেলের এক্সাম্পল। আর তাহলে এমব্রোসিও মঙ্কের ক্যারেক্টার। আচ্ছা, এরপরে আসছে লিওপোল্ড ব্লুম, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, রিমেম্বার দ্য নেম। লিওপোল্ড ব্লুম কোথাকার ক্যারেক্টার? ইউলিসিস, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, হ্যামলেট, সানস অ্যান্ড লাভার্স। ইয়েস, ইউলিসিস ইজ দ্য ক্যারেক্টার ফ্রম Leopold Bloom is the character from Ulysses. Harriet Smith, once again another important character. Harriet Smith is the character from Mrs. Dalloway, Lucky Jim, The Mills on the Floss, or Emma. The right answer is Emma. Emma is written by Jane Austen. Okay. Question number 94. Sophia Western. Sophia Western is a character from Murder in the Cathedral, Provoked Husband, Tom Jones, or The Rape of the Lock. সোফিয়া ওয়েস্টার্ন হচ্ছে গিয়ে টম জোন্সের ক্যারেক্টার। টম জোন্স যে ফাউন্ডলিং অর্থাৎ অনাথ যে ছিল, হেনরি ফিল্ডিং এর লেখা টম জোন্স, ওরই যে গার্লফ্রেন্ড ও ছিল সোফিয়া ওয়েস্টার্ন। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 95. মার্চ ব্যাংক, ফেমাস ক্যারেক্টার মার্চ ব্যাংক। মার্চ ব্যাংক ইজ দ্য ক্যারেক্টার ফ্রম ডেথ অফ আ সেলসম্যান, ক্যান্ডিডা, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, অর লুক ব্যাক ইন অ্যাঙ্গার। জি.বি. শর লেখা ক্যান্ডিডার ক্যারেক্টার মার্চ ব্যাংক। ওকে, আচ্ছা, নাও আমরা 95খানা প্রশ্ন আলোচনা করে নিয়েছি। নেক্সট 96 টু 110, অর্থাৎ 96 থেকে 110 পর্যন্ত বিভিন্ন অথার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, অর্থাৎ বিভিন্ন অথার এবং তাদের লেখা, এই প্রশ্নগুলো বিভিন্ন অথার এবং তাদের লেখাকে মেনশন করবে। আমাদেরকে ওয়ার্কস দেখে অথারের নাম খুঁজতে হবে। কোশ্চেন নাম্বার 96. কমিউস, হু রোট কমিউস? Shakespeare, Milton, Wordsworth, Tennyson. Commus wrote Milton. Bartholomew Fair is written by Johnson, Sidney, Dryden, or Johnson. It is Dr. Samuel Johnson, and it is Ben Jonson. The right answer will be Ben Jonson. Women Beware of Women. Who wrote it? Middleton, Webster, Sheridan, T.S. Eliot. Yes, Women Beware of Women is written by Thomas Middleton. Okay, going to question number 99. I hope you enjoy the class. Okay, going to question number 99. Jacob's Room, one of the most important works. Who wrote it? Can you tell me? Charles Dickens, Thomas Hardy, James Joyce, or Virginia Woolf? Yes, it is written by Virginia Woolf. Question number 100. Okay, now we are in 100th question. Okay, and this question is dedicated to you. Please answer the question. Who wrote Robinson Crusoe? Fielding, Meredith, Defoe, or Conrad? Yes, we all know that Robinson Crusoe is written by Daniel Defoe. Okay, going to question number 101. The Old Bachelor. Who wrote it? Is it written by Goldsmith, Hardy, Congreve, or Dryden? Yes, The Old Bachelor is written by Congreve. Okay, going to 102. The Sun Also Rises. The Sun Also Rises is written by, it is an American text. Okay, so can you guess the work? Guess the writer? Arthur Miller, Hemingway, Eugene O'Neill, or Robert Frost? Yes, the right answer will be Hemingway. Can you tell me what is the subtitle of The Sun Also Rises? Yes, I will tell it for you. It is Fiesta, F-I-E-S-T-A. Fiesta is the subtitle of Sun Also Rises. Going to question number 43. The Bachelor of Arts. Who wrote it? R.K. Narayan, M.R. Ananth, Nizam Ezekiel, or Raja Rao? Yes, it is written by R.K. Narayan. The Bachelor of Arts. Okay, going to World Within World. Who wrote it? Is it written by Auden, Day-Lewis, Mackenzie, or Stephen Spender? Yes, it is written by Spender. Okay,
Going to question number 105. Finnegan's Wake. Who wrote it? James Joyce, E.M. Forster, Jane Austen, or J.S. Mill? Yes, Finnegan Wake is written by. Okay, I am giving the clue. This poet also wrote Dubliners. You also read his one of the short story Arabic. Okay, who is he? Yes, he is James Joyce. So option 1 is the right answer here. Question 106. Peregrine Prickle. Who wrote Peregrine Prickle? William Makepeace Thackeray, Dickens, Smollett, or Ruskin? Yes, it is written by Tobias Smollett. Okay, going to 107. Homage to Catalonia. Who wrote it? Who wrote the work Homage to Catalonia? D.H. Lawrence, W. Godwin, Johnson, or Orwell? Okay, the right answer will be option 4, Orwell. Okay, okay. Going to question number 8. Yes, 108th question. The Countless Catherine. The Countless Kathleen, who wrote it? T.S. Eliot, W.B. Yeats, Thomas Hood, or John Osborne? Yes, The Countless Kathleen is written by W.B. Yeats. So option 2 is the right answer. Question number 109. The Idylls of the King. Who wrote it? Is it written by Browning, Arnold, Tennyson, or Wordsworth? Can you tell me who wrote it? Yes, it is written by Tennyson, Alfred Lord Tennyson, who wrote The Idylls of the King. Okay, going to 110. An Ideal Husband is written by Oscar Wilde, Eugene O'Neill, Aldous Huxley, or Mark Twain. Yes, it is written by Oscar Wilde. So option 1 is the right answer. Okay, now we are in 111th question. Okay, I hope you are enjoying this class. And আচ্ছা, তো ঠিক আছে, এবারের যে প্রশ্নগুলো আমরা তাহলে আলোচনা করতে থাকি। তো 111 নম্বর প্রশ্নে বলা রয়েছে, আইডেন্টিফাই দ্য রাইটার উইথ হুম মালগুড়ি ইজ সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড। অর্থাৎ মালগুড়ি বলে যে সিগনিফিকেন্ট প্লেসটা ছিল, ওই মালগুড়ি বলে যে ফিকশনাল প্লেসটা রয়েছে ওইটা কোন অথারের সাথে যুক্ত। তো আমি তো বলেইছি তোমাদেরকে যে ওয়েসেক্স, টমাস হার্ডির ইনভেন্টেড প্লেস, তারপরে মানু মাজরা, খুশবন্ত সিং এর ইনভেন্টেড প্লেস, এছাড়া এই যে হগওয়ার্থ, আমরা জেকে রাউলিং এর হ্যারি পটারে হগওয়ার্থ নাম শুনেছি। তারপর আমরা যদি মেয়র অফ ক্যাস্টার ব্রিজ পড়ি তাহলে ক্যাস্টার ব্রিজ। তো এই যে ফিকশনাল প্লেসগুলো, এগুলো তো বিভিন্ন অথাররা তৈরি করে থাকেন। তো এই মালগুড়িটা কার? ইজ ইট বাই রাজা রাও, মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণ, অর সরোজিনী নাইডু? ইয়েস, আই থিঙ্ক ইউ অল নো দ্যাট আর কে নারায়ণ। আর কে নারায়ণ তিনি কিন্তু মালগুড়ি বলে যে ফিকশনাল প্লেস ওইটা তৈরি করেছেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 112. Identify the writer with whom Wessex is significantly associated. George Eliot, George Meredith, Charles Dickens, Thomas Hardy. Yes, Wessex is connected with Thomas Hardy. So option 4 is the right answer. Question number 113. In how many books is Swift's Gulliver Travels divided? অর্থাৎ গালিভার ট্রাভেলস টোটাল কতগুলো বইতে বিভক্ত? 2, 3, 4, 5? হ্যাঁ, তোমরা যারা গালিভার ট্রাভেলসের সম্বন্ধে টুকটাক জানো তারা নিশ্চয়ই জানো যে গালিভার ট্রাভেলসটা কিন্তু 4টা পার্টে লেখা। অর্থাৎ এই 4টা পার্টে গালিভার প্রথমে লিলিপুটে গেছিল, তারপরে গ্লুব গ্লাব ড্রিপ বলে একটা জায়গা ছিল, হুইন হ্যাম বলে একটা জায়গাতে গেছিল, এরপরে ইয়াহুস জাপান, এইরকম 4টে জায়গার বর্ণনা নিয়ে 4টে বই
লেখা আর কি, তো 4টে বইতে ডিভাইডেড। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নম্বর 114। হুইচ অফ দ্য ফলোইং নভেলস বাই গ্রিন ইজ সেট ইন হাইতি? অর্থাৎ গ্রিনের লেখা কোন নভেলের সেটিংটা হচ্ছে হাইতি, হাইতির দ্বীপে, অর্থাৎ হাইতি আইল্যান্ড সম্ভবত ওইখানে। দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি, দ্য কমেডিয়ানস, দ্য অনারারি কাউন্সিল, দ্য হিউম্যান ফ্যাক্টর। The right answer will be the comedian. Going to question number 115. Which of the following character in Ben Jonson's The Alchemist is a tobacconist? অর্থাৎ বেন জনসনের যে অ্যালকামিস্ট ওয়ার্কসটা রয়েছে ওখানে টোবাকোনিস্ট হিসেবে কে ফেমাস রয়েছেন? স্যার এপিকিওর মেনন, ড্যাপার, অ্যাবেল ড্রুজার অর ক্যাস্ট্রেল? ইয়েস, অ্যাবেল ড্রুজার ইজ দ্য রাইট অ্যান্সার। সো অপশন 3 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। গোয়িং টু কোশ্চেন নাম্বার 116. This royal throne of kings, this scripted isle, this earth of majesty. তো এখানে এই লাইনটার মাধ্যমে কোন ফিগার অফ স্পিচকে বোঝানো হচ্ছে? অ্যানাফোরা, সিমিলি, অক্সিমোরন অর পার্সনিফিকেশন? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে দ্য রয়্যাল থ্রোন অফ কিংস, দিস স্ক্রিপ্টেড আইল, দ্য আর্থ অফ ম্যাজেস্টি। সো অপশন 4 পার্সনিফিকেশন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা পার্সনিফিকেশনের উদাহরণ। হুইচ অফ দ্য ফলোয়িং নভেল বাই জেন অস্টিন ওয়াজ পাবলিশড পস্থুমাসলি? What is the meaning of posthumous? Posthumous means after death. So you have to tell it that which novel was published after Jane Austen's death. Okay. Is it Pride and Prejudice, Emma, Mansfield Park, or Persuasion? Yes, the right answer will be option 4, Persuasion. All other works were published in his lifetime, but the Persuasion is was published after her death. Okay. Going to question number 118. Ap Attic Vale is an elegy, sonnet, lyric, or ballad? Ap Attic Vale is an elegy. Okay. Going to question number 119. The tale rhyme stanza featuring Ode to West Wind, Tonight, Ode to Nightingale, or The Second Coming? Yes, the right answer will be option 4, The Second Coming. Okay. Going to question number 120. Identify the novel by Anthony Trollope which was published in 3 volumes. The Warden, Barchester Towers, Isla's Angel, or Dr. Throne? তো তোমাদেরকে এটা বলতে হবে অ্যান্থনি ট্রোলফ তিনি তার 3টে ভলিউমে কোন ওয়ার্কসটাকে পাবলিশ করেছিলেন। ডক্টর থ্রোন, এইটা হবে সঠিক উত্তর। হয়েছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 121। ব্যালেট মিটার ইজ বেসিক্যালি, তো আমরা যে ব্যালে মিটার পড়ে থাকি, ব্যালের যে ব্যালে হয়, ব্যালে বলে যে ওয়ার্কসগুলো হয় ওইগুলো কোন মিটারে লেখা? ট্রকাইক, আয়াম্বিক, ড্যাকটাইলিক, স্পন্ডি? এটা কিন্তু আয়াম্বিক লাইনে লেখা। ওকে। গোয়িং টু কোশ্চেন নাম্বার 122। আইডেন্টিফাই দ্য রাইটার হু নেভার ওয়েন্ট টু এ স্কুল? অর্থাৎ কোন লেখক তিনি কিন্তু কোনোদিন স্কুলে যাননি বাট ওয়াজ এডুকেটেড অ্যাট হোম। তিনি কিন্তু ঘরে তার শিক্ষা লাভ করেছিলেন। আমরা এটা থেকে কার কথা আমাদের কাছে রেফারেন্স হিসেবে মনে পড়ে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর তো তিনি যে একটা যে ট্রেডিশনাল ওয়ে অফ টিচিং তো লাভ করেনি, তিনি ঘরে থেকেই তার পড়াশোনা চালিয়ে গেছিলেন এবং পরবর্তীকালে কবিগুরুর সম্মান লাভ করেন, তাই না? তো আমাদেরকে বলতে হবে ইংলিশ লিটারেচারে এই কবিগুরু কে রয়েছে। হ্যাঁ, যিনি কিন্তু কোনো স্কুলে ভর্তি হননি বাট ঘরে থেকেই পড়াশোনা করেছেন। রবার্ট গ্রেভস, উইলিয়াম ব্লেক, এস.টি. কোলরিচ or Alfred Lord Tennyson? Yes, the right answer will be William Blake. Okay, that's question number 123. Which of the following poems does not use blank verse? Okay, blank verse মানে কি? Unrhymed, iambic, pentameter.
ওকে, আর রাইম আয়াম্বিক পেন্টামিটারকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। প্যারাডাইস লস্ট, দ্য প্রেলিউড, আইডিয়ালস অফ দ্য কিং অর দ্য রেপ অফ দ্য লক। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে দ্য রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা নয়, এটা কিন্তু আনরাইম নয়, এটা কিন্তু রাইম, এটা একটা রাইমিং প্যাটার্নে লেখা। হিরোইক হিরোইক স্যাটার বা দ্য দ্য রেপ অফ দ্য লক হচ্ছে একটা গ্রেটেস্ট এক্সাম্পল অফ মক এপিকের উদাহরণ। ওকে, দ্য রেপ অফ দ্য লক মক এপিকের উদাহরণ। কোশ্চেন নম্বর 124, হোয়াট অ্যাকর্ডিং টু কোলরিচ ইজ দ্য এসমে-প্লাস্টিক পাওয়ার? তো কোলরিচ তিনি তার ইমাজিনেশনের সম্পর্কে, ইমাজিনেশনের যে থিওরি দিয়েছেন, প্রাইমারি ইমাজিনেশন, সেকেন্ডারি ইমাজিনেশন, ওইখানে তিনি এসমে প্লাস্টিক বলতে একটা ওয়ার্ড যোগ, একটা কথা ব্যবহার করেছেন। তো বলতে হবে কার সম্পর্কে বলেছেন। ও আমি তো বলেই দিলাম, ইজ ইট ইমাজিনেশন, মিটার, স্ট্যান্জা অর ডিকশন? Yes, the right answer will be option 1, imagination. Okay, going to 125. Identify the literary critic who said that poetry is the breath and finer spirit of all knowledge. Who said it? Wordsworth, Arnold, T.S. Eliot, and Dryden. Yes, option 1 is the right answer, Wordsworth. Question number 126. Who felt proud to call himself a high German transcendentalist? এনাদের মধ্যে কাকে আমরা হাই জার্মান অর্থাৎ জার্মান ট্রান্সেন্ডেন্টালিস্ট হিসেবে মানব? অ্যারিস্টটল, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ অর টি.এস. এলিয়ট? Yes, option 3 means Coleridge is the right answer. Going to question number 127. Who defined poetry as criticism of life? Very important question. তো পোয়েট্রিকে অর্থাৎ কবিতাকে ক্রিটিসিজম অফ লাইফ হিসেবে কে বর্ণনা করেছেন? ড্রাইডেন, ওয়ার্ডসওয়ার্থ, কিটস অর আর্নল্ড? এটা সঠিক উত্তর হবে আর্নল্ড। আর্নল্ড তার দ্য স্টাডি অফ পোয়েট্রি বলে একটা ওয়ার্কস রয়েছে, সেইখানে তিনি এই কথাটি বলেছেন। পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। ওকে, গোয়িং টু 128. Which of the following does not come under the category known as obstruents? Plosives, fricative, approximatives, or affricates? Yes, it is option 3 is the right answer. Going to question number 129. Which of the following is an RP fricative phoneme? Ma, za, w, u, and ka. Wa and ka. Yes, the right answer will be za. Question number 130. Which of the following English words does not carry stress in the last syllable? Police, success, parrot, or pronoun? Pronoun is the right answer. Going to question number 131. A figure of speech which replaces the whole by the part or vice versa is known as synecdoche, metonymy, metaphor, or simile? Yes, synecdoche is the right answer. Going to question number 132. Who defined satire as a poem in which wickedness or folly is censured? অর্থাৎ স্যাটায়ারের সম্পর্কে কে এই বক্তব্য দিয়েছেন? আলেকজান্ডার পোপ, স্যামুয়েল জনসন, জন ড্রাইডেন অর জোনাথন সুইফট? সঠিক উত্তর হয়ে যাবে স্যামুয়েল জনসন। তিনি স্যাটায়ারের সম্পর্কে এইরকম একটা কথা বলেছেন। গোয়িং টু কোশ্চেন নম্বর 133. রবার্ট ফ্রস্টস লাস্ট পোয়েটিক কালেকশন ইজ? অর্থাৎ রবার্ট ফ্রস্টের লেখা শেষ পোয়েটিক কালেকশনটা কি? মাউন্টেন ইন্টারভেল, আ উইটনেস ট্রি, ইন দ্য ক্লিয়ারিং, নিউ হ্যাম্পশায়ার? তোমরা কি কেউ বলতে পারবে রবার্ট ফ্রস্ট কোন দেশের রাইটার? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে ইন দ্য ক্লিয়ারিং। Going to question number 134. Identify the poet who ended his poetic career with terrible sonnet. অর্থাৎ কোন লেখক তার জীবন শেষ করেছিলেন টেরিবল সনেট দিয়ে? শেক্সপিয়ার, হপকিন্স, ডান অর ওয়ার্ডসওয়ার্থ? ইয়েস, ইটস রাইট অ্যান্সার উইল বি হপকিন্স। ওকে, আচ্ছা, হপকিন্স কিন্তু অর্থাৎ জি.এম. হপকিন্স, জেরার্ড মেনলি হপকিন্স, ভিক্টোরিয়ান পোয়েট, তিনি কিন্তু বিভিন্ন ধরনের লেখালেখি করেছেন। তো তার লেখাতে আমরা
পাইট বিউটি পড়েছি, উইন্ড ওভার পড়েছি। ওকে, তো ওগুলোতে আমরা যদি পড়ে থাকি তাহলে দেখবো তিনি এক ধরনের কনসেপ্ট, তিনি কার্টল সনেট বলে এক ধরনের সনেটের ইনভেন্ট করেছিলেন। এছাড়া ইনস্কেপ অ্যান্ড ইনস্ট্রেসের কনসেপ্টও তারই দেওয়া। তো হপকিন্স কিন্তু ভিক্টোরিয়ান এজের একজন খুব ফেমাস রাইটার। ওকে, তোমরা তাহলে জেনে নাও এটা টেরিবল সনেট দিয়ে তার পোয়েটিক ক্যারিয়ার শেষ করেছিলেন জেরাল্ড মেনলে হপকিন্স। গোয়িং টু কোশ্চেন নাম্বার 135, the 7-foot iambic line is known as, question number 135, tetrameter, 14 meter, alexandrine or pentameter? Question number option 2 is the right answer. Going to 136, identify the foot in the following line, অর্থাৎ আমাদেরকে এই লাইন থেকে ফুট বের করতে হবে। And his cohorts were gleaming with purple and gold. Is it iambic line, ট্রকিক লাইন, ড্যাকটাইলিক লাইন or অ্যানাপেস্টিক লাইন? এটা হচ্ছে গিয়ে অ্যানাপেস্টিক লাইন। ওকে, কোশ্চেন নাম্বার 137, বাইরনস আনফিনিশড এপিক স্যাটায়ার ডন জুয়ান ইজ অ্যান স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জা, রাইম রয়্যাল, ব্যালে অর ওটাভা রাইমা? অর্থাৎ বাইরন তিনি তার যে এপিক স্যাটায়ার লিখেছেন ডন জুয়া, ওটা কিসে লেখা? ব্যালে স্টাইলে লেখা, রাইম রয়্যালে লেখা, স্পেন্সেরিয়ান স্ট্যাঞ্জায় লেখা আর অটোভা রাইমায় লেখা? এটা অটোভা রাইমাতে লেখা। ওকে, তো অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 138, হু ইউজ দ্য টার্ম অ্যানাগনরিসিস? অ্যানাগনরিসিস টার্মটা কার দেওয়া? এটা কার দেওয়া গো? এটা কিন্তু অ্যারিস্টটলের দেওয়া। আমরা বলেছি যে ট্র্যাজেডি ডেফিনেশন বলতে গিয়ে তিনি অ্যানাগনরিসিস, ক্যাথারসিস, হ্যামার্সিয়া, এছাড়া পেরিপেটিয়া, এই সমস্ত টার্মসের তিনি কিন্তু উল্লেখ করেছেন। তো তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত টার্মসগুলো জেনে রাখা। আইডেন্টিফাই দ্য রাইটার হু ওয়াজ বর্ন ইন বেঙ্গল, অর্থাৎ এখানে 4 জন অথারের নাম দেওয়া রয়েছে, তারা নাকি আবার কেউ বেঙ্গলে জন্মগ্রহণ অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করেছেন। কে? স্যার ওয়াল্টার স্কট, ডিজি রোসেটি, জর্জ অরওয়েল, এডিথ সিটওয়েল। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে এটা জর্জ অরওয়েল, তিনি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বেঙ্গলে তখন যে তিনি জর্জ অরওয়েল তিনি আমাদের যে অবিভক্ত বাংলা তখন ছিল, ওই সময় তিনি আমাদের বাংলাতেই জন্মগ্রহণ করেছিলেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 140, আইডেন্টিফাই দ্য রাইটার হু ওয়াজ বর্ন ইন বম্বে? এদের মধ্যে কে বম্বেতে জন্মগ্রহণ করেছেন? হেনরি জেমস, এডমন্ড গুজ, অ্যাল্ডাস হাক্সলে আর রুডিয়ার্ড কিপলিং? আচ্ছা, এই রুডিয়ার্ড কিপলিং কিন্তু বম্বেতে জন্মগ্রহণ করেছেন। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 141, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ কিটক্যাট ক্লাব? অর্থাৎ এদের মধ্যে কে কিটক্যাট ক্লাবের সাথে যুক্ত নয়? আচ্ছা, আমরা আগেই আলোচনা করেছি স্ক্রিবলার্স ক্লাব, ওই ক্লাবের সম্পর্কে আমি তোমাদেরকে মোটামুটি করে বলেছিলাম। তো তেমনি এই কিটক্যাট ক্লাবও এক ধরনের ক্লাব। তো এখানকার যারা মেম্বার ছিলেন, আমাদেরকে বলতে হবে এদের মধ্যে কে ছিলেন না। ড্রাইডেন, অ্যাডিসন, কনগ্রেভ, ভ্যানব্রো। এই কিটক্যাট ক্লাব কিন্তু এটাও একটা অগাস্টান এজের একটা ক্লাব, যেখানে অ্যাডিসন মেম্বার ছিলেন, কনগ্রেভ মেম্বার ছিলেন, ভ্যানব্রো, এরা সকলেই মেম্বার ছিলেন। বাট ড্রাইডেন ইনি কিন্তু কিটক্যাট ক্লাবের মেম্বার নন। তাই যেহেতু নট চেয়েছে, তাই সঠিক উত্তর এখানে হয়ে যাবে ড্রাইডেন। বোঝা গেল? যাচ্ছি কোশ্চেন নম্বর 142, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সিটিজেন কমেডি? এদের মধ্যে কোনটা সিটিজেন কমেডি নয়? দ্য শু মেকার্স হলিডে, ইস্টওয়ার্ড হো, আর চেস্টি মেড ইন চেসাইড, দ্য কান্ট্রি ওয়াইফ? এটা সঠিক উত্তর হবে অপশন 4, দ্য কান্ট্রি ওয়াইফ। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 143, the extended comparison between Saturn and Leviathan in book 1, Milton's Paradise Lost, provides a famous example. অর্থাৎ মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1-এ আমরা স্যাটানের সাথে লেভিয়েথানের একটা তুলনা দেখতে পেয়েছি। তো এই তুলনাটাকে আমরা কি বলি? মক হিরোইক, এপিক সিমিলি, এপিগ্রাম অর এনজামমেন্ট? আচ্ছা, এইটার সঠিক উত্তর হবে এপিক সিমিলি। আচ্ছা, এবার তোমরা
তো মনে হয় এপিক সিমিলি মানে কি জানো না, আমি একটু বলে দিই। বিভিন্ন এপিক বা মহাকাব্য যখন লেখা হয়, ওখানে বিভিন্ন এপিক সিমিলি ইউজ করা হয়। এপিক সিমিলিটা কি না, এপিক সিমিলি হচ্ছে কিছু তুলনা, কিছু তুলনা যেগুলো বিভিন্ন আদার্স আদার্স খুব বড় বড় হয়তো কোনো ওয়ার্কস বা ক্যারেক্টার, লার্জার দেন লাইফ ক্যারেক্টার বা সেটিং, ওই জিনিসগুলো বা ঘটনাকে অন্য কোনো যে লেখাটা বা যে এপিকটা লেখা হচ্ছে, যে মহাকাব্য লেখা হচ্ছে, ওই মহাকাব্যের কোনো একটা পার্টিকুলার অংশের সাথে তুলনা করা হয়। আ কম্প্যারিজন ইজ মেড, তুলনা করা হচ্ছে, এপিক সিমিলি উদাহরণ। তাহলে এপিক সিমিলি বোঝা গেল। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 144। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড অফ এবিলিটি, দ্য স্টাইল ইউজড ইন দিস। আচ্ছা, conversational, colloquial, epigrammatic, descriptive. Its right answer will be option 3, epigrammatic. Going to question number 145. Which of the following is not a picaresque novel? তো আমাদেরকে বলতে হবে এদের মধ্যে কোনটা পিকারেস্ক নভেল নয়। তো তোমরা যদি টার্মসের বই ফলো করে থাকো তাহলে লক্ষ্য করবে নভেলকে আমরা বিভিন্ন রকম ভাগে ভাগ করে থাকি। এপিস্টোলারি নভেল, বিল্ডেন্স রোমান নভেল, পিকারেস্ক নভেল। ওকে, তো এই বিল্ডেন্স রোমান যে নভেল রয়েছে ওখানে আমরা দেখতে পাই কি বিভিন্ন ক্যারেক্টার যাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, একটা ক্যারেক্টার ছোট থেকে বড় হচ্ছে। যেমন আমরা অলিভার টুইস্টের একটা এক্সাম্পল ধরি, পুরো নভেলটা জুড়ে অলিভার টুইস্টের একটা গ্রোথ অফ হিজ মাইন্ড, তার একটা স্টোরি দেখানো হচ্ছে। বাট পিকারুন জিনিসটা কি, পিকারস্ক জিনিসটা কি, পিকারেস্ক নোভেলটা কি? পিকারেস্ক নোভেলটা হচ্ছে পিকারো, কথা পিকারো থেকে পিকারেস্ক এসেছে, বা ঠক। তো এইখানকার যে নভেলে, এই নভেলের যে মেন প্রোটাগনিস্ট থাকবে ও কিন্তু প্রকৃতপক্ষে একজন একটা পিকরো, অর্থাৎ ঠগ। মানে একটা ঠগ মানে বুঝতে পেরেছো তো তোমরা, ওইরকম একটা চরিত্র, যার লাইফ স্টোরিটাকে এখানে দেখানো হচ্ছে, যার ডেভেলপমেন্ট পুরো নোবেল জুড়ে দেখানো হচ্ছে। ওকে, বোঝা গেছে? তো এখানে কোনটা পিকারো, পিকারেস্ক নভেল নয়? রডরিক হাডসন, রডরিক র্যান্ডম, মল ফ্ল্যান্ডার্স, টম জোন্স। ওকে, এটা সঠিক উত্তর হবে রডরিক হাডসন। বাকিগুলো সব পিকারেস্ক নভেলের এক্সাম্পল, বাট রডরিক হাডসন কিন্তু পিকারেস্কের উদাহরণ নয়। আচ্ছা, এই পিকারো বলতে আমরা ভালো বাংলায় বলে থাকি বদমাস। ওকে, আচ্ছা, আচ্ছা, কোশ্চেন নাম্বার 146। আইডেন্টিফাই দ্য পোয়েট উইথ হুম স্কটল্যান্ড ইজ সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড। আচ্ছা, আমরা তো বিভিন্ন অথারকে বিভিন্ন দেশের সাথেই রিলেট করি, যেমন ডব্লিউ বি ইয়েটস, জেমস জয়েস, এরা সকলেই আয়ারল্যান্ডের অথর ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার ব্রিটিশ অথর, ইংল্যান্ডের অথর। টিএস এলিয়ট আমেরিকান বর্ন ব্রিটিশ রাইটার। তারপর ধরো ওয়াল্ট হুইটম্যান, এডগার অ্যালান পো, ন্যাথানিয়েল হথর্ন, এরা সকলেই আমেরিকান রাইটার। এছাড়া রয়েছেন চিনুয়া আচিবে, আফ্রিকান রাইটার। তো সেমনি স্কটল্যান্ডের রাইটার কে? স্কটল্যান্ড বলা মানে আমরা স্কটল্যান্ডের ন্যাশনাল পোয়েট হিসেবে কাকে পাবো? রবার্ট বার্নস, জন কিটস, ডিলান টমাস, টেড হিউজ। তো তোমরা যারা মোটামুটি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছো তারা জানো জন কিটস তো হবে না, ডাইলান টমাস হবে না, টেড হিউজও হবে না। বাট রবার্ট বার্নস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্কটল্যান্ড, এবং রবার্ট বার্নসকে স্কটল্যান্ডের ন্যাশনাল পোয়েট হিসেবে কনসিডার করা হয়। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান শুনেছি, পুরনো সেই দুনিয়ার কথা, তাই না? এটা কিন্তু রবার্ট বার্নসের অ্যালিউট ল্যাং সাইন বলে একটা কবিতা রয়েছে, ওইটা থেকেই কিন্তু একই রকম ভাবে ইন্সপায়ার্ড। কোশ্চেন নাম্বার 147। আইডেন্টিফাই রেটরিক্যাল ডিভাইস হুইচ ইউজড ইন দ্য ফলোইং লাইন। অর্থাৎ আই বার্ন অ্যান্ড ফ্রিজ লাইক আইস, আই বার্ন অ্যান্ড ফ্রিজ লাইক আইস। তো এখান থেকে আমাদেরকে একটা ফিগার অফ স্পিচ বের করতে হবে। আচ্ছা, আমরা এখানে লাইক দেখছি, কিন্তু এখানে যেহেতু সিমিলির এক্সাম্পল দেওয়া নেই, তাই আমরা সিমিলিটাকে এখানে বাদ দিলাম। বাট বার্ন অ্যান্ড ফ্রিজ, তাই না? বার্ন এবং ফ্রিজ অর্থাৎ পুড়ে যাচ্ছে আবার জমাট হয়ে যাচ্ছে, এই যে দুটো কন্ট্রারি, টু কন্ট্রারি ওয়ার্কস প্লেসড টুগেদার, তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ অক্সিমোরন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পোয়েটিক কালেকশন অফ নিজিমিজিকে।
The Striders, The Broken Wing, Love Songs and Elegies, 60 poems. The Striders is the following is the poetic collection of Niji Musical, uh, is a poetic collection of Niji Musical. So the Striders is the right answer. Astrophel and Stella by Sidney is a ballet, a sonnet sequence, an epic, a Christian allegory. A ballet or ballet is sonnet sequence, an epic, or a Christian allegory. Astrophel and Stella is a sonnet sequence. Going to question number 150. Identify the meaning of the phrasal verb underlined in the following sentences. A working party has been set up to look into the problems. So, watch out, to ignore, to examine, to improve. So here the right answer will be to examine. Look into is examine. আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। তোমরা যারা পুরোটা মনোযোগ সহকারে দেখলে তাদের আশা করি পরীক্ষায় এগুলো খুবই হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর অ্যাটেনশন। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো ভালো করে মন দিয়ে। Keep smiling, happy learning, be consistent to your effort. Bye.